Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর তলে। নতুনভাবে নতুন অনুষ্ঠান আরও ভয়ঙ্করভাবে উপস্থাপনা করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি সুকান্ত মাইতি, বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি। ফ্রাইডে দ্য 13th নিয়ে অতীত থেকে বর্তমান সর্বক্ষণই প্রায় সবার কাছে একটি চর্চিত বিষয় এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। কেউ বা অশুভ বলে, কেউ বা বাতিক বলে উড়িয়ে দেয়। আমার জীবনে একটি অন্ধকারময় রাত্রির আতঙ্কিত মুহূর্তের সাথে কাকতালীয়ভাবে জড়িয়ে আছে এরকমই একটি ফ্রাইডে দ্য 13th। তবে সেটা সৌভাগ্য নাকি দুর্ভাগ্য আজও ধোঁয়াশা। কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাই। আজকে থেকে প্রায় 10 বছর আগে 2009 আমি তখন কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র। আমরা 5 বন্ধু, রাকেশ, তারেক, রাহুল, শামীম ছদ্মনাম ও আমি মিলে ঠিক করি ফ্রাইডে দ্য 13th একটা অ্যাডভেঞ্চারাস কিছু করব, একটা ট্যুর করব। আর সে বছর রাকেশের বার্থডে 14th নভেম্বর। এর আগের দিনই ছিল ফ্রাইডে দ্য 13th, তাই ডাবল মজা হবে বলে আগে থেকেই সব বুক করে রাখি। রাজস্থান জয়সালমের ট্যুর স্পেশালি ভারতের সবচেয়ে হন্টেড প্লেসগুলোর মধ্যে একটা। কুলাধারা গ্রাম জয়সালমের থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাই ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা। যদিও আমাদের মধ্যে রাহুল একটু ভীতু ছিল। সময় মতো পৌঁছে আমরা জয়সালমের থেকে প্রায় 150 কিলোমিটার মরুভূমির মাঝে 2 দিনের জন্য ডেজার্ট সাফারি করতে যাই এবং সেখানে টেন্টের ব্যবস্থা ছিল। 13 নভেম্বর দুপুরের পর আমরা জয়সালমের থেকে ফেরার উদ্দেশ্যে রওনা দেই, পথে সন্ধ্যাবেলা কুলধারা দেখে ফিরব বলে। টেন্ট ছেড়ে ঘণ্টা দেড়েকের মতো হয়েছে আমরা ধূসর মরুভূমির বুক চিরে ধীরে ধীরে লালচে হয়ে যাওয়ার সূর্যটাকে পেছনে ফেলে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎই শুরু হয় বালুর ঝড়। এখানে বিকেলের দিকে এই ধরনের ঝড় মাঝে মধ্যেই হয়, তবে তা বেশিক্ষণ থাকে না। সেদিন ঝড় থামতেই চায় না। আমরা চুপচাপ গাড়ির সমস্ত জানালা বন্ধ করে বসে আছি ঝড় থামার অপেক্ষায়। প্রায় ঘণ্টা 2 পর যখন ঝড় থামল, ততক্ষণে সূর্য অস্ত গেছে। এদিকে অন্ধকার যেন আমাদের ধীরে ধীরে গ্রাস করছে। এত কিছুর মাঝখানে সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তা। সমস্ত রাস্তাই তখন বালিতে ডুবে গেছে। আসলে মরুভূমির মাঝে এই রাস্তাগুলো 2 দিকে বালু সরিয়ে কোনো রকম গাড়ি চলাচলের কাঁচা রাস্তা। পিচ হাইওয়ে আরও প্রায় 50 কিলোমিটার দূরে। আবার সেখান থেকে হাইওয়ে ধরে কুলাধারা হয়ে জয়সালমেরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। বুঝতে পারলাম দিক ঠিক করে হাইওয়ে পৌঁছে জয়সালমের যেতে বেশ রাত হতে পারে। সেদিন আবার ফুলমুন, চাঁদের আলোয় কুলাধারা দেখব ভেবে ভীষণ এক্সাইটেড। এদিকে রাহুল ভয়ে থতমত। আমরা আবার রওনা দেই। কোনো রকমে কাঁচা রাস্তা শেষ করে আমরা যখন হাইওয়েতে পৌঁছালাম তখন রাত 8:15 মতো বাজে। যদিও আমাদের কাছে ওটা তেমন কোনো রাত না, তবুও লোকালয় অনুযায়ী তখন বেশ রাত। হাইওয়ের মোড়ে যে 2-3টা ছোট পান চায়ের দোকান ছিল, জল খাবারের দোকান ছিল, তাও সব বন্ধ। আসলে এই রুটের শেষ বাস সন্ধ্যা 6টায়। তারপর রাস্তা পুরো ফাঁকা। ড্রাইভার একটু ভয়ে ভয়ে বলে সদ্য শীতকাল ঢুকছে, তাই একটু একটু কুয়াশাও নামতে শুরু করেছে রাতের দিকে। গাড়ির হেডলাইটের আলোয় যতটুকু দেখা যায় শুধু ধোঁয়াশা।
দুই পাশের ধূসর বালু আর তার মাঝ বরাবর দু একটা কাঁটা ঝোপঝাড়ের গা ঘেঁষে এঁকে বেঁকে কালো সাপের মতো শুয়ে আছে কালো পিচের হাইওয়ে। আরো ঘন্টাখানেক যাওয়ার পর গাড়িটা শোঁ আওয়াজ করতে করতে এঁকে বেঁকে থেমে গেল। টায়ার পাংচার। আমরা সবাই গাড়ি থেকে নেমে ধোঁয়াশা ভরা চারিদিকে পরিবেশটা দেখতে লাগলাম। চাঁদের আলোয় যতদূর দেখা যায় ধুধু মরুভূমি। রাহুল ভয়ে গাড়ি থেকে নামল না। আমরা বাকিরা সব ঠিক করলাম যতক্ষণ ড্রাইভার চাকা বদলাচ্ছে ততক্ষণ হাইওয়ে বরাবর সামনের দিকে হেঁটে রোমহর্ষক পরিবেশটা উপলব্ধি করতে থাকব। যেমন কথা তেমন কাজ। এদিকে ড্রাইভার আমাদের বাধা দেওয়ার অনেক চেষ্টা করলো এবং বলল আর প্রায় 1 কিলোমিটার পরেই কুলধারা এলাকা শুরু হবে, আমরা যেন না এগোই। আমরা আরে কিছু হবে না, ড্রাইভার তুমি গাড়ি ঠিক করে রাহুলকে নিয়ে এসো, আমরা না হয় হাঁটতে হাঁটতে যতটা পারি এগিয়ে যাই, রাকেশ হিন্দিতে বলে উঠল। গাড়িটাকে পেছনে ফেলে মোবাইল টর্চ লাইটের সাহায্যে আমরা 4 জন ধীরে ধীরে থমথমে ধোঁয়াশার মাঝে মিলিয়ে যাই। প্রায় 20-25 মিনিট হাঁটার পর দূরে একটা মিটমিটে আলোর রেশ দেখতে পাই। আর কিছুটা কাছে আসতেই দেখতে পাই চারিদিকে থমথমে ফাঁকা এলাকায় রাস্তার পাশে একটা ছোট্ট চায়ের দোকান। দোকানে এসে দেখতে পাই একজন রোগা জীর্ণ বুড়ো অল্প কিছু বিস্কুট আর জিনিসপত্র নিয়ে একটা মিটমিটে ভাঙা ল্যাম্প চালিয়ে দোকান সাজিয়ে বসে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ছেঁড়া অনেক দিনের পুরনো ময়লা রাজস্থানী পাগড়ি। চোখগুলো প্রায় দেখাই যায় না, যেন কোনো এক গভীর গর্তে হারিয়ে গেছে। ঝুপড়িটার গা ঘেঁষে একটা কাঁচা রাস্তা পশ্চিমে ধূসর মরুভূমিতে হারিয়ে গেছে। চোখ কচলে চাঁদের আলোয় আরও একটু ভালো করে দেখতে গিয়ে যেটুকু বুঝতে পারি পশ্চিমে সেই রাস্তাটি সম্ভবত একটা গ্রামে মিশে গেছে। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, তবে কি এটাই সেই? এমন সময় একটা কর্কশ কণ্ঠস্বর বুকের মধ্যে ছ্যাঁত করে লাগে, বাবুরা ওটাই কুলাধরা গ্রাম, রাজস্থানী হিন্দি ভাষায় বুড়োটা বলে। আমরা সবাই চমকে গিয়ে পেছন ফিরে বুড়োটার দিকে তাকাই। বুড়োটা একটু খিলখিল করে হাসতে থাকে, যেন হাসিটা লুকানোর চেষ্টা করে। সেই প্রথম যেন নিজের হৃদস্পন্দনের ঠেপ ঠেপ আওয়াজ শুনতে পারছিলাম আমি। ব্যাপারটা সামাল দিয়ে রাকেশ জিজ্ঞেস করে উঠল, তুমি কি করে জানলে যে আমরা কি খুঁজছি? আসলে এখানে রাতে যারা আসে তারা ওই কুলাধরা গ্রামেই যেতে চায়। আমি এত রাত পর্যন্ত দোকান দেই, যদি 2-1টা কিছু বিক্রি হয়। আপনারা চা খাবেন বাবুরা? খাঁটি দুধের চা আছে, উটের দুধ। এই বলে বুড়োটা আমাদের দিকে তাকিয়ে থাকে। এই কয়েক মিনিটের কথোপকথনের মাঝে একটা অস্বাভাবিক ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করি। সেই প্রায় অন্ধকারে ডুবে থাকা চোখের মণি যেন হঠাৎই মিটমিটে ল্যাম্পের আলোয় জলজল করছে। এ যেন এক লোলুপ দৃষ্টি। ব্যাপারটা তারেক, শামীম আর আমি লক্ষ্য করলেও বুঝলাম রাকেশ খেয়াল করেনি। তাই তৎক্ষণাৎ বলে উঠল, যা ঠান্ডা পড়েছে দাও, ভালো করে 4টা কড়ক চা বানিয়ে দাও। আমরা রাকেশকে একটু কাছে টেনে ব্যাপারটা বলতে যাব। মিনিট খানেকও হয়েছে কিনা সন্দেহ। এমন সময় বুড়োটা আবারও কর্কশ কণ্ঠে চা রেডি বলে ডেকে উঠল। সেই প্রথম ভয় কি জিনিস অনুভব করলাম। শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। না চাইতেও চায়ের গ্লাসটা ধরতে যাব, এমন সময় পেছন থেকে সজোরে একটা গাড়ি ব্রেকের আওয়াজ, সেই সঙ্গে গাড়ির হর্নের শব্দ। চমকে গিয়ে পেছন ফিরে দেখি আমাদের গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে নেমে একরকম প্রায় ছুটে এসে আমাদের হাত ধরে টানতে লাগলো আর হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আপনারা কিছু খাননি তো? তাড়াতাড়ি গাড়িতে উঠুন। কি? কেন? সব গাড়িতে বলছি, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। আমি রীতিমতো ভ্যাপা চাকা খেয়ে গাড়িতে গিয়ে বসলাম। দেখি রাহুল ভয়ে কাঁপছে। এদিকে গাড়িতে বসার সঙ্গে সঙ্গে ড্রাইভার গাড়ির এক্সিলেটারে জোরে পুশ করে স্পিড 50-এর ওপর তোলে এবং গাড়ির সমস্ত জানালা কাচ লক করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই তারেক হঠাৎ আঁতকে ওঠে। তারেকের দিকে তাকাতেই আমাদের রক্ত হিম হয়ে যায়। রাহুল চিৎকার করে ওঠে, প্রায় অজ্ঞান।
গাড়ি ততক্ষণে ফুল স্পিড ধরে নিয়েছে। দেখি অলৌকিকভাবে সেই বুড়োটা গাড়ির সমান স্পিডে দৌড়াচ্ছে, চায়ের গ্লাস হাতে করে গাড়ির জানালায় টোকা দিচ্ছে। সে এক বিভৎস ভয়ঙ্কর চেহারা। আমরা আতঙ্কে প্রায় ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। তন্দ্রা ভাঙল তীব্র আলোর ছটায়। গাড়ির জানালার বাইরে দেখি বুড়োটা আর নেই, কিন্তু তার পরিবর্তে একটা জ্বলন্ত আগুনের গোলা। দেখি গোলাটি হঠাৎ থেমে গিয়ে পেছনের দিকে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। আর সেই সঙ্গে এক বিভৎস কর্কশ চিৎকার ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। উপরওয়ালাকে একটা ধন্যবাদ দিয়ে একটু থিতিয়ে তারপর ড্রাইভার কাছে আসলে ঘটনাটা কি জানতে চাইলাম। ড্রাইভার জানায়, সাহেব, ওটা কোনো বুড়ো না, একটা অশরীরী আত্মা। আমার বাবুজির কাছ থেকে শোনা। বেশ কয়েক বছর আগে এইরকম এক রাতে এক কাপলকে জয়সলমীর নিয়ে ফিরছিলাম। আমার মানা করা সত্ত্বেও গাড়ি থামিয়ে ওই বুড়োর দোকানে চা খাওয়ার পর হঠাৎ পাগলের মতো চিৎকার করতে করতে কুলাধরা গ্রামের দিকে ছুটে গিয়ে মিলিয়ে যায়। আমি কোনো রকমে যান নিয়ে পালিয়ে আসি। পরের দিন পুলিশ গিয়ে খুঁজে দেখি গ্রামের মধ্যে ওদের ছেঁড়া কাটা লাশ। সবাই ভয়ে কাঠ হয়ে শুনছিলাম। ফ্রাইডে দ্য 13th কি সত্যি অশুভ, নাকি এটা আমাদের সাথে ঘটে যাওয়া এক কাকতালীয় ঘটনা? এই সব ভাবছি। এমন সময় হঠাৎই গাড়ির গতি কমায় ড্রাইভার। আমরা জানতে চাইলে ড্রাইভার ফ্রন্ট গ্লাস দিয়ে সামনের দিকে দেখতে বলে। আমরা তাকাতে আবার ভয়ে শিউরে উঠি। দেখি গাড়ি যত সামনের দিকে এগোচ্ছে ততই দূরে কুয়াশার মাঝে একটা সাদা ছায়া মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। খানিকটা কাছে আসতে দেখতে পেলাম একটা সাদা সালোয়ার কামিজ পরিহিত, তার ওপর ডক্টর কোট চাপানো মেয়ে ছোট্ট ডক্টর ব্যাগ হাতে দাঁড়িয়ে হাত দেখিয়ে লিফট চাইছে। এত রাতে ব্যাপারটা বেশ অস্বাভাবিক। ড্রাইভার গাড়ি থামাতে রাজি হয়নি, তবুও ভেতর থেকে কেন যেন মানবতার তাগিদে আমরা গাড়ি থামাতে বলি। গাড়ি থামতেই মেয়েটি খুশি মুখে আমাদের দিকে এগিয়ে আসে। অপরূপ এক সৌন্দর্যের উজ্জ্বলতা দেখা যায় তার রূপে। দেখে মনে হয় আমাদের থেকে 5-6 বছরের বড় হবে। কাছে আসতে রাকেশ দিদি বলে সম্বোধন করে জানতে চাইল কি সমস্যা হয়েছে। তখন মেয়েটি বলে তার নাম রূপসা চৌধুরী। সে জয়সলমীর হসপিটালের একজন ডক্টর। খুব ইমার্জেন্সিতে পাশের একটা গ্রামে রুগী দেখতে যেতে হচ্ছে। যে গাড়িতে করে এসেছিল সেটা গ্রামের মধ্যে খারাপ হয়ে গেছে, আর ওর আজ হসপিটালে ফেরাটা অত্যন্ত জরুরি। তাই গ্রামের লোকের বাধা না মেনে এখানে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছে। যদি কোনো গাড়ি পায়। এখানে ফোনের নেটওয়ার্কও নেই যে হসপিটালে কারোর সাথে ফোন করবে। আমরা ওকে গাড়িতে নেই, তারপর আবারও রওনা দেই। খানিক বাদে আমরা অনুভব করি গাড়িটা কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। খানিক বাদে আমরা অনুভব করি গাড়ির ভেতরে কেমন যেন অস্বাভাবিকভাবে হঠাৎই ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। বাইরের একটু গরম হাওয়া নেওয়ার জন্য জানালা খুলতে যাব, এমন সময় মেয়েটি বাধা দেয়। কারণ জানতে চাইলে মেয়েটি জানালার বাইরের দিকে তাকাতে বলে। গাড়ির দুই পাশে অলৌকিকভাবে গাড়ির গতির সাথে সামঞ্জস্য রেখে দুটো উটের গাড়ি ছুটে চলেছে, যা বাস্তবে কখনোই সম্ভব নয়। আমরা সেই কনকনে ঠান্ডার মধ্যেও ভয়ে ঘামতে শুরু করি। মেয়েটি বলে ও অনেক বছর ধরে এই রাস্তায় যাতায়াত করে, ডক্টর হলেও ভূত প্রেতে সে বিশ্বাস করে, আর এই এলাকার যে ভূতদের ঘর সেটা ওর কাছ থেকে ভালো আর কেউ জানে না। আসলে বাইরে এগুলো উটের গাড়ি না, সব অশরীরী। কথা শেষ না করতে করতেই ড্রাইভার সজোরে ব্রেক মারে। আমরা একরকম হুমড়ি খেয়ে গাড়ির কাঁচে ধাক্কা খাই। কিছু বুঝে ওঠার আগে দেখতে পাই সামনে রাস্তা বন্ধ, প্রকাণ্ড দেয়াল। ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই মেয়েটি হিন্দিতে বলে উঠল, ড্রাইভার ভাইয়া, তাড়াতাড়ি ইউটার্ন করে ডান দিকের রাস্তাটি ধরুন। কি কেন সব পরে বলছি, তাড়াতাড়ি করুন। গাড়িটি ঘুরিয়ে কয়েক সেকেন্ড যেতে না যেতেই পেছনে মাটি কাঁপানো একটা প্রকাণ্ড আওয়াজ হলো। পেছন ফিরে দেখতেই আমাদের সবার চোখ চড়ক গাছ। সেই প্রকাণ্ড দেয়ালটা খসে পড়ে মাটিতে ধুলোয় মিশে গেছে। আমরা প্রায় ভাগ্যের চড়ে বেঁচে গেছি। আর কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো সেই দেয়ালের নিচে জ্যান্ত সমাধি হতো। এত কিছুর ব্যাপার মেয়েটি কেমন করে জানলো জিজ্ঞেস করতে যাব, তার আগেই হঠাৎই সামনে উটের গাড়ি চলে আসায় ড্রাইভার কন্ট্রোল করতে পারল না। গাড়িটি স্লিপ করে উল্টে যায়। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফেরে দেখি আমরা সবাই
ড্রাইভার, পাশাপাশি 6টা বেডে হসপিটালে শুয়ে আছে। হালকা চোট লাগলেও আমাদের কারোর তেমন কোনো কিছু হয়নি। আশ্চর্যের বিষয় হলো আমাদের প্রায় 18 ঘন্টা পরে হুঁশ ফিরেছে। আমি সেই মেয়েটির কথা জানতে চাইলাম। ডাক্তার বলল কোনো মেয়ে ছিল না গাড়িতে। রাত 1টা নাগাদ হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে প্রচণ্ড হর্নের আওয়াজ শুনে তারা বাইরে বেরিয়ে এসে দেখে গাড়িটি মাঝের সিটে 6 জন অজ্ঞান অবস্থায়, অথচ ড্রাইভিং সিটে কেউ ছিল না। খানিকক্ষণ চুপচাপ থাকার পর আমি রূপসা নামে লেডি ডক্টরের কথা জিজ্ঞেস করলে ডক্টর জানায় এই নামে এখানে কোনো লেডি ডক্টর কাজ করে না। তারপর আমাদের রেস্ট নিতে বলে চলে যাওয়ার সময় হঠাৎ দরজার কাছে থমকে দাঁড়ায়। তারপর হিন্দিতে বলে রূপসা নামে এখন কেউ কাজ করে না, তবে বেশ কয়েক বছর আগে করত। একবার কুলাধরার পাশে এক গ্রামে রুগী দেখতে গিয়ে আর ফেরেনি। বেশ কিছুদিন পর ওর পচা গলা লাশ কুলাধরা গ্রামের ফটকে পাওয়া যায়। কিন্তু আপনারা চিনলেন কি করে? আপনারা তো এই এলাকার নন। ও কিছু না, এখানে লোকাল মানুষদের মুখে শুনেছিলাম ঘটনাটা। থ্যাংক ইউ ডক্টর, শামীম বলে ওঠে। তারপর ডক্টর ওয়েলকাম বলে চলে যায়। সন্ধ্যাবেলা হোটেলে আমরা রাকেশের বার্থডে সেলিব্রেট করি। এরপর যে কয়টা দিন আমরা জয়সালমীর ছিলাম, ঘুরেছি, আনন্দ করেছি, তবে রাতের বেলা হোটেল ছেড়ে কোথাও বের হইনি। আর কুলাধরা যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ফ্রাইডে দ্য 13th সেই দিনটা আমাদের কাছে শুভ ছিল নাকি অশুভ আজও জানা হয়নি। ধন্যবাদ রাসেল ভাই এই বড় ঘটনাটি যোগ্য মনে করে পড়ার জন্য। আমার আরও 2টো ঘটনা আছে। ভূত.com ইনশাল্লাহ আরও বড় হোক। সুকান্ত মাইতি, ভারত, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, বেলদা, চড়াইগ্রাম। Spirit, be here with me. কে তুমি? Hood.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন ভূত.com এবং প্রতি সপ্তাহের মতো আরও একবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এই সপ্তাহে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল, আর সেটা হচ্ছে আমাদের ছেড়ে চলে গেলেন কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। এবং তিনি যাবার আগে নাকি রাজশাহী যেতে চেয়েছিলেন। আমি খুব অবাক হলাম। মানুষ কি টের পায় কখন এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে না ফেরার দেশে? আমি ঠিক জানি না। যদি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবং আমি চাই যে এই আজকের এই এপিসোডটি উৎসর্গ করতে এন্ড্রু কিশোর দাকে। যাই হোক, আমরা শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদের লিখতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, which is russell.bhooot.com@gmail.com। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আর আমাদের এছাড়াও এটার সাথে একটা গ্রুপও আছে, আপনি সেখানে গেলেই খোঁজটা পেয়ে যাবেন। আর আমাদের লিখুন। আপনাদের প্রচুর ঘটনা পেয়েছি এবং হ্যাঁ, আমি এখন জোর গলায় বলতে পারি যে আপনাদের পাঠানো একটা চমৎকার ঘটনা আছে আমার কাছে, যে ঘটনাটা আমি পড়ে শোনাতে চাই। আরও একবার বলি, যেখানেই থাকেন নিরাপদে থাকেন, যতটা সম্ভব বাসায় থাকেন। আপনাদের ঘরে থাকাটা খুব জরুরি, নিরাপদে থাকাটা খুব জরুরি, স্বাস্থ্যবিধি মেনে চলাটা খুব জরুরি। শুরু করছি
আজকের ভূত.com, এবং আপনারা এই ভূত.com শুনছেন স্বাধীন মিউজিক অ্যাপে, এবং এখানে লাইভ কমেন্ট করার অপশান রয়েছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আর আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাকে পাঠাতে পারেন। এবং সেই সাথে আমাদের আজকের আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেটা তো আপনারা জানেনই, সেই ইমেল অ্যাড্রেসেও চাইলে আপনারা আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আর এই মুহূর্তে যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি আমরা ঘটনায় চলে যেতে চাই। আমাদের সাথে একটা ঘটনা রয়েছে যেটা একটা চমৎকার ঘটনা, এবং আশা করছি যে সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। এবং এটি যথারীতি একটা ইমেল, আমি সরাসরি কথা না বাড়িয়ে ইমেইলে চলে যাচ্ছি। যিনি ইমেল পাঠিয়েছেন তিনি এর আগেও আমাদের ঘটনা পাঠিয়েছেন, তার মতো করে পড়ার চেষ্টা করছি। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। এই সংকটময় পরিস্থিতিতেও আপনি যেভাবে আমাদের ভয়ঙ্কর আনন্দ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ। আমি সুকান্ত মাইতি, বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি। গত ফ্রাইডে দ্য 13 আমার ঘটনা সিলেক্ট করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আমি আমার ঘটনায় যাচ্ছি। 2015 10th জুলাই, 3 বছর বাদে দেশে ফিরেছি। ইভিনিং ফ্লাইট। বাইরে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি। কোনো রকমে ট্যাক্সি করে কলকাতা এয়ারপোর্ট থেকে হাওড়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই। আসলে কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে মেদিনীপুর, সেখানে আমার গ্রামের বাড়ি। রাত 11টায় লাস্ট নাইট সার্ভিস পাস। ট্রাফিক এড়িয়ে প্রায় 5.5 ঘন্টার জার্নি। বাসের লকারের লাগেজ রেখে ভেজা অবস্থায় গিয়ে সবে একটা জানালার সিট নিয়ে বসেছে, এমন সময় হঠাৎই কাঁধের কাছে একটা ভিজে ঠান্ডা স্পর্শ ছ্যাঁত করে লাগলো। আকাশ, কিরে চিনতে পারছিস? বলে উঠল মানুষটি। এখানে বলে রাখি, আকাশ আমার ডাক নাম। পেছনে ফিরে দেখি খোঁচা খোঁচা দাড়ি ভর্তি, ভেজা শার্ট প্যান্টে এবং রং চাপা প্রায় সমবয়সী যুবক আগ্রহের সহিত আমার দিকে তাকিয়ে আছে। মুখে একগাল প্রাপ্তির হাসি। বাসের ভেতরে হালকা নীলাভ আলোয় কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে খানিকটা বিস্ময় এবং আনন্দের সাথে বললাম, কি সমুনা? কি রে ব্যাটা, তুই এখানে কেমন আছিস? কতদিন পর তোকে দেখছি। সমু একটু অভিমান সুরে বলে উঠল, কতদিন নয়, প্রায় 8 বছর পরে দেখা, অথচ আমরা এক গ্রামের সেই ছোটবেলার বন্ধু। অনুশোচনায় কয়েক সেকেন্ড নিচের দিকে তাকিয়ে থেকে তারপর ওকে টেনে কাছের সিটে বসালাম। পড়াশোনা কলকাতায় ম্যানেজমেন্ট কলেজে, বিদেশে চাকরি, এসবের মাঝে সত্যিই প্রায় 8 বছর কেটে গেছে। সমু মানে সমরেশের সাথে দেখা হয়নি। খানিক বাদে 11:15 নাগাদ হাওড়া ব্রিজের মায়া কাটিয়ে বৃষ্টির বুক চিরে আমাদের বাসটি এগিয়ে চলল গন্তব্যের দিকে। বাসের মধ্যে তেমন ভিড় ছিল না, হয়তো রাতের বাস বলে কিনা জানি না। হাতে গোনা যে কয়জন লোক ছিল তারাও বাস ছাড়তে ছাড়তে জিজ্ঞেস করছে, অথবা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে শুরু করেছে। একটু হাত পা ছড়িয়ে রিল্যাক্স হয়ে বসে সমুকে জিজ্ঞেস করলাম, কিরে এত রাতে কোত্থেকে আসছিস? শিলিগুড়ি থেকে। মাস 6 হলো ওখানে একটা টি এস্টেটে সুপারভাইজারের কাজ করছি। টি এস্টেট? সমু বলতে বলতে কিছুটা মন মরা হয়ে চুপচাপ বসে রইল। আমি আবারও জিজ্ঞেস করলাম, আর তোর গান, তার কি খবর? তুই কি গান করছিস নাকি ছেড়ে দিয়েছিস? সমু নির্বাক, শুকনো মুখে বাসের জানালার বাইরের ধূসর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমরা খানিকক্ষণ চুপচাপ বসে রইলাম। বাস অন্ধকার ঠেলে অবিরাম ছুটে চলছে। ঘুম আসছিল না দুজনেরই। কিছুক্ষণ পর
রাত 12টার অ্যালার্ম বেজে ওঠে আমার ডিজিটাল ক্লকে। সমু ধীরে ধীরে বলতে শুরু করল। পরবর্তী ঘটনা সমুর ভাষায় বিবরণ করলাম। আজ থেকে প্রায় 6 মাস আগে এরকমই এক ঝড় জলের বিকেলে গিয়ে পৌঁছেছিলাম শিলিগুড়ি থেকে আরো 50 কিলোমিটার চড়াইয়ের দিকে টি এস্টেটে। বড় মামার সুপারিশে একটা সুপারভাইজারের কাজ জুটে গিয়েছিল ওখানে। বেকারত্বে জর্জরিত, গান টান সব তখন শিখে উঠেছে। ফ্যাক্টরিতে ম্যানেজারের কেবিনে গিয়ে সমস্ত কিছু বুঝে নেওয়ার পর ম্যানেজার বাবু দারোয়ান রাম সিংকে বলে দিলেন আমাকে কোয়ার্টারে নিয়ে যেতে। যেমন কথা তেমন কাজ। চা বাগানের ঢাল বেয়ে একটু নিচে যতক্ষণে কোয়ার্টারে পৌঁছালাম ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। বৃষ্টিটাও থেমেছে। মেঘের বুক চিরে পশ্চিম আকাশে হালকা রক্তিম আভা এবং তার মায়াবী আলো রেখায় ধূসর কালচে সবুজ রং মেশানো পাহাড়ের সারি, পাশে লাইন ধরে ছোট ছোট কটেজ। কোয়ার্টার অপূর্ব লাগছিল, কিন্তু তাদের মাঝখানে একটু দূরে একটা বিভৎস পোড়া ভাঙাচোরা পুরনো কোয়ার্টার যেন রণে ভঙ্গ দিয়ে দাঁড়িয়ে আছে। লতা পাতা আগাছায় ভরপুর, যেন এক প্রেতপুরী। কোয়ার্টারে ঢুকে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসতে বসতে রাম সিং চা দিতে দিতে বলল, সাহেব, আমি কেক, বানরুটি আর কলা রেখে গেলাম। ফ্লাস্কে চাও আছে। আজকে রাতটা একটু কষ্ট করে এগুলো খেয়ে কাটাতে হবে। কাল থেকে মুন্নির মা এসে রান্না করে দিয়ে যাবে সন্ধ্যার আগে। রাম সিংকে থামিয়ে জানতে চাই, কেন সন্ধ্যার আগে কেন? আমি তো খাবো সেই রাতে। রাম সিং একটু ভয়ে ভয়ে বলল, সাহেব, এখানে কোয়ার্টারে কেউ থাকতে চায় না। থাকলেও রাতে কেউ কোয়ার্টার ছেড়ে বেরোয় না। এর আগে যারা এসেছে তারা হয় 2 সপ্তাহের মধ্যে কাজ ছেড়ে চলে গেছে, না হয় নিচে বস্তিতে ঘর বানিয়ে নিয়েছে। ম্যানেজার সাহেব পর্যন্ত তার বরাদ্দ কোয়ার্টার ছেড়ে নিচে শহরে গিয়ে আছেন। আপনি নতুন, যদি না বাকিদের মতো কাজ ছেড়ে পালান, তাই ম্যানেজার সাহেব আপনাকে কিছু বলেননি। মুনির মা নিচের ওয়ার্কারদের বস্তিতে থাকে, তাই সন্ধ্যার আগে রান্না করে দিয়ে চলে যায়। এই কথা বলে কয়েক মুহূর্ত চুপ থেকে ঢোক গিলে আবারও বলতে শুরু করলো, ওই যে ভাঙাচোরা কোয়ার্টারটা দেখছেন, ওখানে এক চুড়েলের বাস। ওই কোয়ার্টারের আশেপাশে যদি কেউ রাতে যায়, তাহলে পরের দিন হয় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, নয়তো পাগল অবস্থায়। আমি বলি কি সাহেব, আমি কালই আপনার জন্য নিচের বস্তির পাশে একটা ভালো ঘরের ব্যবস্থা করছি। আমি রাম সিংকে থামিয়ে একরকম প্রায় হেসে উঠি। তারপর আর কথা না বাড়িয়ে ওকে বিদায় করি। সে রাতে বেশ আরাম করে ঘুমালাম। সারাদিন যা ধকল গিয়েছিল, পরের দিন থেকে নতুন কাজ বুঝে নিলাম। প্রচন্ড কাজের প্রেসারের মধ্যে দিয়ে কি করে যে 7টা দিন কেটে গেল বুঝতেই পারিনি। মুন্নির মায়ের হাতের দারুণ দারুণ সব রান্নার পদ খেতে খেতে এই কয়েকদিনে সেই ভুতুরে আষাঢ়ে গাল গল্পগুলো বেমালুম ভুলেই গিয়েছিলাম। সেদিন প্রথম উইকলি অফ ছিল। একটু বেলা করে ঘুম থেকে উঠে নিচে শহরে যাই, কিছু কেনাকাটা করার ছিল। ফিরে এসে আয়েশ করে মুন্নির মায়ের হাতের কচি পাঁঠার ভুনা, গরম গরম পরোটা খেয়ে যতক্ষণে উঠলাম ততক্ষণে পশ্চিমে পাহাড়ের কোলে সূর্য প্রায় হারিয়েই গেছে। মুন্নির মা কোনো রকমে রাতের খাবার গুছিয়ে পালায়। সন্ধ্যা নামতে না নামতেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। ফ্লাস্ক থেকে 1 কাপ গরম চা ঢেলে 1 চুমুক দিয়ে টি টেবিলে রেখে ড্রয়িং রুমের লাগোয়া জানালাটা খুলে দিলাম। যদিও ঠান্ডা লাগছিল, তবুও নিঝুম গোধূলিতে পাহাড়ের বুকে এমন মনোরম বৃষ্টির দৃশ্য 1000বার দেখলেও পুরনো হয় না। অবশেষে ধুলো ঝাড়তে ঝাড়তে জং ধরা ব্যাগের চেনটা হ্যাঁচকা টান দিয়ে খুলে গিটারটা বের করলাম। চেয়ারে বসে চায়ের কাপে তুফান তুলতে তুলতে গিটারে গোল্ডেন যুগের সুর তুলে এক মনে বাজাতে
হঠাৎ জানালার দিকে চোখ যেতেই ভয়ে বুকের ভেতর কেমন যেন ছ্যাদ করে উঠল। আকাশে বিদ্যুতের ঝলকানিতে যে কয়েকটা মুহূর্ত আলোর সৃষ্টি হলো, তাতেই দেখলাম জানালার বাইরে কেউ দাঁড়িয়ে। কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে খেয়ালই নেই। কে কে ওখানে? আমি বলে উঠলাম, কিন্তু কোনো উত্তর না পেয়ে ল্যাম্পটা নিয়ে এগিয়ে গেলাম। বৃষ্টির চক্করে কারেন্ট গেছে সেই সন্ধ্যা থেকে। কাছে গিয়ে দেখি একটি মেয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। দেখে যতদূর মনে হয় বছর 17-18 কিশোরী। আমি আবারও জিজ্ঞেস করলাম, কে তুমি? এত রাতে এখানে কি করছো? আবারও কোনো উত্তর না দিয়ে মেয়েটি সেই একই মনমোহনী হাসি আমার দিকে তাকিয়ে আছে। আবার জিজ্ঞেস করতে যাব তার আগেই মেয়েটি এক অপূর্ব কণ্ঠস্বরে বলে ওঠে, আমি এখানে সাফ সাফাইয়ের কাজ করি, নিচে বস্তিতে থাকি। কাজ শেষ করতে দেরি হয়ে গিয়েছিল আর বৃষ্টিও এসে গেল, তাই এখানে এই চালার নিচে দাঁড়িয়েছিলাম। হঠাৎ গান শুনতে পেয়ে এগোতে এগোতে তোমার জানলার কাছে এসে দেখি তুমি গান গাইছো। তুমি খুব মিষ্টি গাও। অনেকদিন পর আমার গানের কেউ প্রশংসা করলো, তা ওই মধুর কণ্ঠে। তাই হয়তো এমন অস্বাভাবিক ঘটনার পাত্তা দেয়নি। এত রাতে, যেখানে চারিদিকে ঘন জমাট বাঁধা অন্ধকার জনমানবহীন এলাকায় একটি অল্প বয়স্কা মেয়ের হঠাৎ আবির্ভাব, ব্যাপারটা কাকতালীয় হতে পারে কিনা জানি না, আর ভাবারও অবকাশ পায়নি। তার আগেই মেয়েটির থেকে একটা গানের অনুরোধ চলে এলো। আমি তখন যেন এক প্রাপ্তির চাঁদ হাতে পেয়েছি। সঙ্গে সঙ্গে গাইতে শুরু করলাম। আসলে নিজের স্বপ্নের একরকম গলা টিপেই চাকরি করতে আসা, সেখানে হঠাৎ করে কেউ এভাবে গানের অনুরোধ করায় মনটা ভরে উঠেছে। গান গাইতে গাইতে মেয়েটিকে বারান্দায় উঠে আসতে বললাম। তারপর শুরু হয় এক গানের মাহফিল। মেয়েটি একটার পর একটা গান অনুরোধ করছে আর আমি গাইছি। এইভাবে কতটা সময় কেটে গেছে খেয়াল নেই। একটা সময় মেয়েটি উঠে দাঁড়ায় এবং আজ আসি বলে বারান্দা থেকে নেমে সঙ্গে সঙ্গে অন্ধকারে মিলিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, আরে কি হলো? আমি কিছু ভুল করলাম নাকি? আরে তোমার নামটা তো বলে যাও, শোনো। অন্ধকার থেকে একরকম হাওয়ায় সেই পরিচিত অপূর্ব কণ্ঠস্বর ভেসে উঠল, আমি আবারও আসবো। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। খানিক বাদে সব তল্পি তল্পা গুটিয়ে চেয়ার ছেড়ে উঠতেই দেখি কারেন্ট এসে গেছে। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2:30। চমকে উঠি, অথচ তখনও কোনো অস্বাভাবিক অলৌকিকতার আভাস পাইনি। উল্টে মেয়েটি এত রাতে একা কি করে যাবে সেই ভেবে দুশ্চিন্তায় ইতস্তত করতে করতে অবশেষে ঘুমিয়ে যাই। সেই মধুর কণ্ঠস্বর যেন তখনও আমার কানে গুনগুন করছে। পরদিন ফ্যাক্টরিতে নানান কাজের মধ্যে রাতের কথা বেমালুম ভুলেই গিয়েছিলাম। রুমে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। মুন্নির মা খাবার ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে চলে গেছে। ডিনারটা শেষ করে সোফায় বসে টিভিটা চালু করে কয়েক মিনিট দেখতে দেখতে তন্দ্রা লেগে গিয়েছিল। ঘুমটা ভাঙল এক পরিচিত নুপুরের ঝনঝন শব্দ অনুসরণ করে তাকাতেই দেখি সেই মন মোহিনী হাসি মুখে বারান্দায় কালকের মেয়েটি দাঁড়িয়ে। হঠাৎই শরীরের মধ্যে যেন উৎসাহের স্ফুলিঙ্গ বয়ে গেল। জিজ্ঞেস করতে যাব এমন সময় মেয়েটি অলৌকিকভাবে আমার প্রশ্ন বুঝে এক একে উত্তর দিল, প্রথমত তুমি কোনো ভুল করনি, আর নামে কিবা আসে যায়। মেয়েটিকে ড্রয়িং রুমে বসতে বলে আমি বেডরুম থেকে গিটারটা আনতে যাই। এরপর শুরু হলো গানের আসর। আসলে গান পাশে থাকলে আর কোনো কিছুর খেয়াল থাকে না আমার। গান গাইতে গাইতে হঠাৎই চোখ গেল জানালার দিকে। দেখি জানালাটা ক্রমশ আলোকিত হচ্ছে। এদিকে মেয়েটি বলে উঠল, দেখেছো, সকাল হয়ে এলো। তোমার গান শুনতে শুনতে কখন যে সময় কেটেছে বুঝতেই পারিনি। আমি আজ উঠি, কেউ জানতে পারলে মুশকিল হবে। আমি সবিস্ময়ে বলে উঠলাম, সে কি? এটা কি করে সম্ভব? আমার তো মনে হয় আমি ঘন্টা দেড়েক গান গিয়েছি।
আমার আরো কিছু গান শোনানোর বাকি আছে। যান না, আমি আবার আসব, কিন্তু তুমি কাউকে বলো না আমার ব্যাপারে, না হলে আমার অসুবিধা হবে। আমি কিন্তু তখন আর আসবো না। বলতে বলতে মেয়েটি যেন ভোরের কুয়াশায় মিলিয়ে গেল। আমি ঘুম জড়ানো চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি ভোর 5টা বাজে। একটু রেস্ট নিয়ে সকাল 9টা নাগাদ ফ্যাক্টরিতে গেলাম। রাতভর ঘুম হয়নি, চোখ যেন রক্ত জবার মতো লাল। ক্লান্ত শরীরে কোনো রকমে কাজ গুছিয়ে বিকেলে রুমে ফিরলাম। রাতে আবারও মেয়েটি এলো, গানের আসর বসলো। এভাবে রাতের পর রাত কাটতে লাগলো সুরে ও মায়াবী অলৌকিক ছন্দে। কাজ তখন আর ভালো লাগতো না। দিনের আলো যেন অসহ্য, সারাক্ষণ অপেক্ষা করতাম নিঝুম রাত্রির। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। একটা অদৃশ্য মোহ যেন আমাকে চেপে বসেছে। এসব কিছু প্রায় চরম পরিণতি ঘটল সপ্তাহখানেক বাদে। সেদিন অনেক কষ্টে চড়াই বেয়ে ফ্যাক্টরিতে পৌঁছে একটা ফাইল খুলে সবেমাত্র বসবো এমন সময় হঠাৎ মাথাটা ঘুরতে লাগলো। চারিদিকে অন্ধকার লাগছিল। এরপর আর কিছু মনে নেই। হুশ ফিরতে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি, পাশে রাম সিং, মুন্নির মা ও ডাক্তারবাবু দাঁড়িয়ে। ধুম জ্বর গায়ে 2 দিন পর হুঁশ ফিরেছে সবাই বলল। ডাক্তারবাবু ওষুধ দিয়ে চলে গেলেন। আমি সেই দুর্বল শরীরেও অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। 2 দিন তাকে দেখিনি, গান শুনিনি। সন্ধ্যা হয়ে আসছে। 2 দিন হয়তো ফিরে গেছে, আজ তাকে ফিরতে দেব না। বিছানা ছেড়ে উঠতে গেলে রাম সিং বাধা দিয়ে বলল, এ কি করছেন সাহেব? 2 দিন পর আপনার হুঁশ ফিরেছে, আজকে রাতটা একটু আরাম করুন। আমি আজও আপনার কাছে থাকছি। আমি রাম সিংকে থামিয়ে একরকম পাগলের মতো চিৎকার করে বলে উঠলাম, না 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 না, কাউকে থাকতে হবে না। আমি ওই জন্য সে 2 দিন আসেনি। তোমরা চলে যাও, যাও 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 বলছি। রাম সিং ও মুন্নির মা ভয়ে বিস্ময়ে একসাথে বলে ওঠে, কে? সে প্রতি রাতে আসে, সারা রাত আমার গান শুনে, আমরা কত গল্প করি। আমি অন্যমনস্কভাবে গিটার খুঁজতে খুঁজতে ওদেরকে বলি। মুন্নির মা ভয়ে আতঙ্কে বাবা গো মা গো বলে ইষ্ট দেবতার নাম করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। রাম সিং তখনও দাঁড়িয়ে আমাকে একটু ঠান্ডা করে উদ্বিগ্ন মুখে বলতে থাকে, সাহেব, এখানে কোনো মেয়ে আসে না, ওসব আপনার মনের ভুল। আমি রাম সিংকে একরকম ধমক দিয়ে থামিয়ে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজাটা সজোরে বন্ধ করে দেই। দেখতে দেখতে রাত 11টা বেজে যায়, তখনও মেয়েটি এলো না। আমি মন মরা হয়ে দরজা খুলে নিরল ও অন্ধকারের দিকে তাকিয়ে আছি। হয়তো একটু তন্দ্রা এসে গিয়েছিল। সম্বিত ফিরে পেতে সেই পরিচিত কণ্ঠস্বরে আঁখ খেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ। আমি বিস্ময়ে ইতস্তত করতে করতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমাকে বারণ করেছিলাম আমার কথা কাউকে বলতে না, তবুও তুমি বলেছ। মেয়েটি আক্ষেপের স্বরে বলে ওঠে এবং আমি কিছু বলার আগেই সে কাঁদতে কাঁদতে ছুটে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যেও না। আমি দুঃখে অনুশোচনায় চিৎকার করে বলতে বলতে ওর পেছনের অন্ধকারে ছুটলাম। চারিদিকে ঘন অন্ধকার, তার মধ্যে অল্প কিছু দূরে হালকা সাদা শাড়ির আভা। বুঝতে পেরে সেদিকেই এগোতে গিয়ে একটা গেটে ধাক্কা খেলাম। ঘুটঘুটে অন্ধকারে হাতল রেখে বুঝতে পারলাম এটা ভাঙা চোরা গেট। খানিক বাদে দেখি প্রায় 10 হাত দূরে হালকা আলোর রেখা। তাতেই দেখি সেই ভাঙা কোয়ার্টারের মধ্যে মুহূর্তে মেয়েটি ঢুকে যায়। আমি তৎক্ষণাৎ ছুটে যাই। দরজাটা ধাক্কা দিয়েই বিভৎস কর্কশ জং ধরা আওয়াজে দরজাটা খুলে যায়। দরজাতে ঢুকতেই তা দেখি, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে যাচ্ছে। দেখি সামনের সিলিংয়ে সেই মেয়েটির ঝুলন্ত দেহ, বিভৎস চেহারা, চোখের গহ্বরে চোখ নেই। হাসতে হাসতে মেয়েটি যেন নিজের হাত চিবিয়ে খাচ্ছে। এই পর্যন্ত আমার মনে আছে। এরপরে সমু কি বলেছে আর মনে নেই। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙল বাসের কন্ডাক্টরের ঝাঁকুনিতে। একরকম ধরফর করে ঘুম থেকে উঠে হাই ভাঙতে ভাঙতে
কন্ডাক্টরের দিকে তাকাতে সে জানায় যে আমার বাস স্টপ এসে গেছে। এরপর পাশের সিটে সমু বলে তাকাতে দেখি সমু নেই। আমি বলি, সমু সমু? কন্ডাক্টর জিজ্ঞেস করলো আমি কি কাউকে খুঁজছি নাকি। এরপর আমি তাকে সমুর কথা বলতে কন্ডাক্টর আমার পাশের সিটে কেউ ছিল না জানালো। আমি বলে উঠলাম, মানে রাতে কিছু খেয়ে ঘুমাচ্ছিলে নাকি তুমি? একজন জলজান্ত মানুষ আমার পাশে 5 ঘন্টা ধরে বসে আছে আর তুমি দেখতে পেলে না? সমুর উপর রাগে গজগজ করতে করতে বাস থেকে নামলাম। মনে মনে ঠিক করলাম বাড়ি পৌঁছালে সমুকে টাইট দেব। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। বেলা 9টা নাগাদ সমুর বাড়ি চাই। আমার বাড়ি থেকে 3-4টে পরেই সমুর বাড়ি। ওদের উঠোনে গিয়ে সমু সমু এই বেটা কোথায় রে বলে উঠলাম। খানিক বাদে সমুর মা বেরিয়ে এসে আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। দালানে উঠে কাকিমাকে শান্ত করতে করতে সমুর কথা বলতে যাব এমন সময় দু চোখে দূরে একটা ছবির দিকে তাকাতে আঁতকে উঠি। দেওয়ালে মালা জড়ানো সমুর ছবি। কিছু বলে ওঠার আগে কাকিমা বলতে থাকে, আজ থেকে 6 মাস আগে সমু শিলিগুড়িতে একটি চায়ের বাগানে কাজে লেগেছিল। একদিন রহস্যজনকভাবে ওখানে এক ভাঙা পুরনো কোয়ার্টারে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, সঙ্গে সঙ্গে ফিরে আসি। এরপর থেকে আর কাউকে কোনো দিন সেই রাতে বাসের মধ্যকার চরম অলৌকিক বিষয়ে কথাটা জানাইনি। আজ জানালাম। ধন্যবাদ এই ঘটনাটিকে যোগ্য মনে করে উপস্থাপন করার জন্য সুকান্ত মাইতি, গ্রাম চড়াইগ্রাম, থানা বেলদা, জেলা পশ্চিম মেদিনীপুর, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। তো এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটা চমৎকার একটা ঘটনা আমার কাছে মনে হয়েছে, সেই জন্য আপনাদেরকে শোনালাম। এবং আপনারাও এরকম ঘটনা পাঠাবেন, আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদের জানাই আছে, সেখানে পাঠাবেন। একটু খেয়াল করবেন, অনেকেই হয়তো জানেন না যে আমাদের আরও অনেক মানুষই এটা মানে বিভিন্ন জায়গায় ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন। আমাদের এই শোটা ইউটিউব বা ফেসবুকে চলে না, আমাদের এই শোটা চলে স্বাধীন মিউজিক অ্যাপে, এবং আপনারা সেখানেই শুনুন আর ঘটনা পাঠান। কেউ ঘটনা পাঠাতে চাইলে বা যারা জানে না স্বাধীন মিউজিক অ্যাপে চলে তাদেরকে একটু জানাবেন নিজের দায়িত্ব মনে করে। চলে যাচ্ছি পরের ঘটনায়। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রাসেল, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। ঈদ কাটিয়ে ঈদের ছুটির পরে সবাই ফিরেছেন কর্মস্থলে, এবং অনেক অফিস অলরেডি শুরু হয়ে গেছে। যে সমস্ত অফিস ঈদের আগে বন্ধ ছিল তারাও এখন শুরু করেছেন, এবং আমি রাস্তাঘাটে বেরোলে দেখেছি প্রচুর মানুষ বেরিয়েছেন। কিন্তু একটা জিনিস ভালো, যে আগের চাইতে অনেক বেশি স্বাস্থ্যবিধি মেনেই আমরা বাইরে বের হচ্ছি। একটা জিনিস আমি খুব আশাবাদী, আমি যখন দেখি যে বাইরের ফুটেজগুলো যখন দেখি, সেখানেও কিন্তু অনেক মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না, এরকম দেখা যায় কিছু কিছু মানুষ, এবং সেটা নিয়ে কিছু রিপোর্টও হয়। আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু ফুটেজ যা বলে সেটাই আমি বলছি। বাংলাদেশে সেই তুলনায় অসংখ্য মানুষ আছেন যাদের কাজের জন্য বেরোতেই হচ্ছে, এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন। যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং যারা মানছেন না তাদের কাছে অনুরোধ যে এখনও সময় আছে, প্লিজ মেনে চলুন, কারণ আমরা চাই না যে কেউ অসুস্থ হয়ে যান আপনারা। আমাদের ঈদের 3টা এপিসোড যদি আমি বাদ দেই, তাহলে আজকে 27তম এপিসোড, এবং এই 27তম এপিসোডে আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং আমি এখন যেটা করব, সরাসরি আমি চলে যাব আমাদের আজকের ঘটনায়। তবে তার আগে জানিয়ে দিই কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে লিখতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আর আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে bhoot.com,
এই নামে, এবং ডটটাতে DOT ডট, খুব সহজেই খুঁজে পাবেন। এবং আমাদের পেজে গেলেও আপনারা সেটার লিঙ্ক পেয়ে যাবেন। এবং আমাদের মডারেটর যারা আছে তাদের কাছে জানতে চাইলেও আপনারা সেই ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন। কি হয় সেখানে আমরা বিভিন্ন হন্টেড প্লেসের ভয়ঙ্কর সব ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেটা মানে অডিও যায় এবং ভিডিও যায়। কারণ আমি আবারও বলছি, আমরা বিশ্বাস করি যে ইউটিউব হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম, এবং এখানে অন্য সব কিছু চাইতে যেহেতু ডেটা বেশি লাগে, সুতরাং আপনি যদি সেখানে কোনো কিছু দেখেন, এই ডেটা খরচ করে, ভিডিও ডেটা খরচ করে আপনি অডিও কেন দেখবেন? তাই আমরা অডিও এবং ভিডিও দুটাই রেখেছি, এবং আসলে অনেক অনেক তথ্য বেরিয়ে আসছে। এবং আপনারাও যদি চান, আপনারাও আপনাদের এলাকার ঘটনা কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সাথে। শেয়ার করতে হবে কিভাবে? আপনি জানাবেন যে আপনার এলাকায় এরকম একটা পুরনো পুকুর আছে, বা পুরনো এরকম একটা গাছ রয়েছে, বা ভয়ঙ্কর একটা স্থান রয়েছে, একটা শ্মশান রয়েছে যেখানে কেউ যায় না। আমরা তাহলে যেটা করব, কন্ট্যাক্ট করে আপনার সাথে আমরা ওই জায়গাটা থেকে আপনাকে সরাসরি লাইভে অ্যাড করে নেব, এবং খুব সহজেই আপনি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। তো এটা খুব ইজি একটা প্রসেস, এবং আমি চাই যে পুরো বাংলাদেশের শুধু না, পুরো বিশ্বের যত জায়গায় এরকম হন্টেড প্লেস রয়েছে সেই সমস্ত প্লেসগুলোকে আমরা কভার করব। এটা যারা, আমি শুধু বাংলাদেশের কথা বলবো না, ঢাকার বাইরে, দেশের বাইরে, সবখানে যারা যেখানে আছেন তারা পাঠাবেন। এবং আমি ঢাকার বাইরে বিভিন্ন স্থান যেমন রয়েছে, ঢাকার ভেতরেও কিন্তু রয়েছে, সেই সমস্ত স্থানও আমরা এক্সপ্লোর করি। এবং আপনি শুধুমাত্র আমাকে ইমেল করে দিবেন bhut.com, যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে bhut.com-এর, অর্থাৎ russell.bhut.com@gmail.com, সেখানে কিন্তু ইমেল করে দিলেই হয়ে যাবে। আমরা চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যথারীতি এটি একটি ইমেল এবং আপনাদের পছন্দের ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই ঘটনাটি। চলুন শুনে আসি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখছেন আমাদেরকে এই ইমেলটাতে যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। পবিত্র ঈদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানাই। চা বাগানের মেয়েটির ঘটনাটা অনন্য এক উপস্থাপনার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। আমি সুকান্ত মাইতি, বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি। আমরা মডার্ন যুগে কোনো কিছু অ্যান্টিক জিনিস দেখলে তার অতীত সম্পর্কে কোনো কিছু না জেনে শুধুমাত্র আকর্ষিত হয়ে কিনে ফেলি। আর এক্ষেত্রে আমার ওয়াইফ প্রিয়ার জুড়ি মেলা ভার। যাই হোক, মূল ঘটনায় ফিরছি। 2 বছর পর বিদেশ থেকে বাড়িতে আসা, তাই গিন্নির কড়া হুকুম, কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে। যেমন কথা তেমন কাজ। এক বিকেলে তল্পা নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। যদিও বাড়ির কাছাকাছি, তবুও প্রাকৃতিক ঐশ্বর্য ও ঐতিহাসিক নজিরে ভরপুর আমাদের ঝাড়গ্রাম অঞ্চল। বিকেলের পরন্ত বেলা, হালকা সোনালি রোদে প্রকৃতি যেন গা এলিয়ে বিশ্রাম করছে। রাস্তার দুপাশে সারি সারি শাল পলাশের গাছগুলো যেন আজ্ঞাবহ সৈনিক পাইক পেয়াদার মতো মাথা নুইয়ে আমাদের আহ্বান জানাচ্ছে। তারই মাঝে কখনো কখনো ছোট ছোট পাহাড়ি নদী এঁকে বেঁকে জায়গা করতে ব্যস্ত। গাড়িটা হঠাৎ সজোরে একটা ব্রেক করে প্রবল ঝাঁকুনি দিয়ে থামল। আমি একেবারে হুমড়ি খেয়ে ড্রাইভারের ঘাড়ে। টায়ারটা পাংচার স্যার, আমি এক্ষুনি পাল্টে দিচ্ছি, এই বলে ড্রাইভার নেমে গেল। এদিকে পড়ন্ত বেলা, তখন সন্ধ্যার চাদরে মুখ ঢেকেছে। হঠাৎই জঙ্গলের দিক থেকে কেমন যেন একটা অস্পষ্ট চিৎকার ও গোঙানির আওয়াজ, এবং সেই সঙ্গে হালকা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল। কেমন যেন শিউরে আঁতকে উঠি। কি হলো? আরে ও কিছু না, হয়তো কোনো জঙ্গলি পশুর আওয়াজ, প্রিয়া বলে ওঠে। এখানে বলে রাখি, মেয়ে হলেও প্রিয়া বেশ সাহসী, আমার থেকে বেশি তো বটেই। গাড়ি ঠিক করে ফরেস্ট বাংলোয় পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে যায়। প্রকাণ্ড এক ইংরেজ আমলের বাড়ি, ঠিক যেন ভৌতিক সিনেমার পোড়া বাড়ি। আমার তো দেখেই যা হবার হয়ে গেছে। প্রিয়া হাতটা চেপে চোখ পাকিয়ে আমাকে থামানোর চেষ্টা করছে। এমন সময় গাড়ির হর্ন শুনে বিভৎস জং ধরা কর্কশ আওয়াজে প্রকাণ্ড সদর দরজাটা
খুলে একজন বৃদ্ধ মানুষ হ্যারিকেন হাতে বেরিয়ে এলো। আপনারা এসে গেছেন, আসুন আসুন, ভেতরে আসুন, খুক খুক করে কাশতে কাশতে বলে উঠল বুড়োটা। আসলে এই এক প্রিয়ার দোষ, দিব্যি টাউন লাগোয়া কোনো এক ভালো রিসোর্ট বুকিং করতে পারতাম না। অ্যাডভেঞ্চার নাকি বন্য প্রকৃতিতে একেবারে বনের মাঝে থেকেই উপলব্ধি করতে হয়। রুমে এসে একটু ফ্রেশ হয়ে বসেছি, এমন সময় রামচরণ মানে ওই বুড়ো এসে জানালো, জেনারেটর ঠিক হচ্ছে না, কাল সকালে টাউন থেকে মিস্ত্রি নিয়ে এসে ঠিক করাতে হবে। সে রাত্রে তেমন কিছু না ঘটলেও সকালে প্রিয়ার মুখ থেকে শুনি কাল রাতে নাকি ও ঘুঙুরের আওয়াজ শুনেছে এবং একটা হালকা চিৎকারও। ওই দেখো, আমাকে পশুর ডাক বলে সান্ত্বনা দিয়ে এখন নিজেই ভয় পাচ্ছ। চায়ে চুমুক দিয়ে বলে উঠলাম। প্রিয়াও স্বপ্ন বলে উড়িয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হতে বলল। আজ বকুলপুরের হাট, পাশের এক আদিবাসী গ্রাম। প্রিয়া এর সন্ধানটা আগেই রেখে দিয়েছিল। হাটে পৌঁছাতে বেশিক্ষণ লাগলো না। জঙ্গল মাঝে মিনিট 10 হাঁটা, সঙ্গে বাংলোর 5 ফরমাস খাটা একটা আদিবাসী ছোকরাও ছিল। হাটে পৌঁছে আমি দেখলাম এদিক ওদিক ঘুরে একটা সময় এক বয়স্কা বুড়ির দোকানে হাজির হলাম। মাটির তৈরি ও বন্য ডালপালা দিয়ে তৈরি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের স্থানীয় দোকানদার। হাটের এক পাশে একটা ছোট্ট চালাঘর। দোকানে ঢুকে এটা ওটা নেড়ে দেখছি, এমন সময় দোকানের এক বাঁশের গায়ে টাঙানো একটি আয়নার দিকে নজর পড়ল। খুব বেশি হবে না, ফুটখানেক হবে। আশ্চর্য, আয়নাটা হয়তো রূপোর ফ্রেমে বাঁধানো। কি চমৎকার আয়না! পেছনে ফিরে কিছু বলে ওঠার আগেই প্রিয়া বলে উঠল। হাতে নিয়ে দেখতে যাব, অমনি প্রিয়া ছিনিয়ে নেয় হাত থেকে। দেখে যতটুকু আন্দাজ করতে পারছি, ওতে যে পরিমাণ রূপো আছে তা আজকের বাজারে কম করে হলেও 1030 টাকার তো হবেই। কিন্তু প্রিয়ার চাই চাই। এদিকে বুড়িটা তার পূর্বপুরুষের শেষ নিশানি বলে কোনো মতেই দেবে না। ওটির মূল্য সম্পর্কে বুড়ির কোনো ধারণা নেই। ঠাহর করতে আমি দাম হাঁকি। 1-2 করতে করতে 7000 টাকায় রফা হলো। অভাবের তাড়নায় বুড়ি কতক্ষণই বা নিজেকে সামলাবে। বেলা তখন মাথার ওপর। আরও 2-1টা জিনিস কেনাকাটা করে বাংলোর উদ্দেশ্যে রওনা হলাম। শুকনো পাথুরে নদীর পাড় ধরে আসতে আসতে একটা ব্যাপার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আয়না কেনার পর থেকে প্রিয়া কেমন একটু অন্য মনস্ক, চুপচাপ হয়ে গেছে। এ কি প্রিয়া? প্রিয়া কোথায় গেল? প্রিয়া, প্রিয়া! পেছনে ফিরে চমকে যাই। ভয়ে বিস্ময়ে চিৎকার করে উঠলাম। সামনে ছোট্ট ছিল। সে অবাক হয়ে পেছন দিকে তাকিয়ে দেখল আমি পাগলের মতো প্রিয়া প্রিয়া বলে জঙ্গলের মধ্যে ছুটতে লাগলাম। খানিক বাদে দেখি এক প্রকাণ্ড শিমুল গাছের নিচে প্রিয়া আনমনে বসে আয়নাটার দিকে তাকিয়ে আছে। এ কি, এখানে একা একা বসে কি করছো? তুমি তো পেছন পেছন আসছিলে, বলে উঠলাম। ঘোরটা কাটতে না কাটতে প্রিয়া বলে উঠল যে আমি নাকি ওকে এখানে অপেক্ষা করতে বলে কোথায় চলে গিয়েছিলাম। এমন সময় ছোট্ট ওখানে এসে পৌঁছল। এক আতঙ্কের দৃষ্টিতে গাছটার দিকে তাকিয়ে বলে উঠল, এখানে কি করছো তোমরা? তাড়াতাড়ি এখান থেকে চলো, চলো বলছি। আমি অনেক করে জিজ্ঞেস করলাম, কিছুই বলল না সে। রাস্তায় আসতে আসতে একটা ব্যাপারে আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রিয়া যেখানে বসেছিল লোকেশনটা সম্পূর্ণ বিপরীতে আমাদের বাংলো যাওয়ার রাস্তা। তাহলে কি করে গেল? আর আমি তো ওকে কিছু বলিনি। তখন আমি কি জানতাম যে এই সবে শুরু? বাংলোয় ফিরে স্নান করে ডাইনিং টেবিলে প্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিরে, আমাকে কেমন লাগছে বল? হঠাৎই পেছন থেকে বাহারি বাংলা মিশ্রিত কণ্ঠে প্রিয়া বলে উঠল। আমি রীতিমতো ভ্যাবা চাকা খেয়ে পেছনে ফিরে দেখি ইউপি বিহারিদের মতো শাড়ি পরে প্রিয়া দাঁড়িয়ে। তার চেয়েও অবাক করার বিষয় হলো প্রিয়া বিহারি ভাষায় কথা বলছে এবং আমাকে তুই তুকারি করছে। এর আগে যা সে কখনো করেনি। তবু ব্যাপারটাকে স্বাভাবিক করার চেষ্টায় তখন চুপ থাকলাম। বিকেলে 200 টাকা বকশিস দিয়ে ছোট্টুর কাছ থেকে জানতে পারলাম যে ওই শিমুল গাছের নিচে এখানকার
তান্ত্রিকরা কালো জাদু ডাকিনী সাধনা করে। সন্ধ্যা যত গড়ায় মনের মধ্যে অজানা ভয় কেমন যেন জাঁকিয়ে বসে। এদিকে প্রিয়াকে আর চেনাই যায় না, স্বভাব আচরণ কেমন যেন বদলে গেছে। সারাক্ষণ ওই আয়নার দিকে তাকিয়ে বসে থাকে আর কি সব বিদঘুটে বিহারি সাজ সাজতে থাকে। বারান্দায় বসে নানা রকম চিন্তা করতে করতে মনটা উদাস হয়ে পড়েছিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে ম্লান সূর্যটাকে পশ্চিমে ঢলে পড়তে দেখছিলাম। এমন সময় এক বন্য পাখির কর্কশ স্বরে কান ঝালাপালা হয়ে গেল, সাহাবজি। এরকম প্রায় ভূতের মতো পেছন থেকে রামচরণ ডাক দিল। আতকে উঠে পেছন ফিরে রেগেই বললাম, কি ব্যাপার, এরকম ভূতের মতো ভয় দেখাচ্ছ কেন? একটু খুক খুক করে কেশে সে বলল, আজও কারেন্ট থাকবে না, জেনারেটর ঠিক হয়নি। এমন সময় হাওয়ার মতো কখন যে অন্ধকারে প্রিয়া এসে দাঁড়িয়েছে জানি না। রামচরণ প্রিয়াকে দেখে গুমড়ে উঠে কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। খানিক বাদে বলল, সাহাবজি, একে তো কারেন্ট নেই, তার উপর আজ মনি অমাবস্যা, তাই আপনারা দয়া করে আজ ঘরের বাইরে বেরোবেন না। রাতে আমি ঘরেই খাবার দিয়ে যাব। কারণ জানতে চাইলে কিছু না বলে বিড়বিড় বিড়বিড় করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। এই প্রথমবার একাকী প্রিয়ার সাথে বারান্দায় থাকতে কেমন যেন ভয় লাগলো আমার। এ কি, কেউ গাইছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছি কেউ কাঁদছে। হঠাৎই ঘুমটা ভেঙে যায় এবং স্পষ্ট শুনতে পাই। তখন কটা বাজে ঠিক ঠাহর করতে পারছিলাম না। হাটের থেকে যেটুকু মোবাইল চার্জ করে নিয়ে এসেছিলাম তাও ফুরিয়ে গেছে। ব্যাপারটা প্রিয়াকে জানাতে পাশ ফিরে দেখি, এ কি, প্রিয়া পাশে নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এবার গান ও নাচের আওয়াজটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। ভয়ে আতঙ্কে তখন আমার দম আটকে যাওয়ার অবস্থা। তবুও প্রিয়াকে খুঁজতে হবে। মোমবাতিটা ফুরিয়ে গেছে। সেই অন্ধকারে ঠাহর করে গানের উৎস অনুসরণ করে এগিয়ে গেলাম। আসার দিন নাম রামচরণ কড়াভাবে জানিয়ে দিয়েছিল যে আমরা যেন কোনোভাবেই তিনতলার ছাদে না যাই, কিন্তু গান যে ওদিক থেকেই ভেসে আসছে, তাই কোনো উপায় নেই। ভয়ে ভয়ে আমি এগোলাম। তিনতলায় পৌঁছাতেই বিভৎস আওয়াজ করে দরজাটা খুলে গেল এবং যা দেখলাম তা দেখার পর আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। শির দ্বারা দিয়ে কেমন বরফের স্রোত বয়ে যাচ্ছিল। আসুন হুজুর, বসুন, ঝুমরি বাইকা সালাম নিন। এক অপরিচিত কণ্ঠে বাইজির সাজে, রক্তাক্ত চোখে, এলোমেলো চুল প্রিয়া ঘুঙুরের ছন্দে হাঁটতে হাঁটতে বলে উঠল। অদ্ভুতভাবে বেশ কয়েকটা মোমবাতি জ্বলছিল, কিন্তু প্রচণ্ড বাতাসেও তা নিভছিল না। এদিকে বসুন বলার সঙ্গে সঙ্গে দেখি একটা চেয়ার নিজে থেকেই যেন আমার দিকে এগিয়ে এলো। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই চেয়ারে বসে পড়লাম। তারপর শুরু হলো নাচ গান। প্রিয়া সেমি ক্লাসিক্যাল ও রবীন্দ্র নৃত্য জানত, কিন্তু এক অন্য রকমের নাচ। এবং তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় ঘটনা ঘটেছিল। সেটা হলো এই যে প্রিয়া যেন পুরো ঘরটাকেই নাচের ফ্লোর হিসেবে ব্যবহার করছে। সে সিলিং বা দেওয়াল যাই হোক না কেন, আশ্চর্যভাবে প্রিয়া পুরো ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। জ্ঞান ফিরতে দেখি আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে দেখি চোখে মুখে জলের ছিটে দিচ্ছে রামচরণ। আমি তখন করিডোরে এক সোফায় শুয়ে। কি হয়েছিল, আমি এখানে কি করে এলাম, এসব রামচরণকে বলতে যাব এমন সময় আবারও সেই গানের কণ্ঠ ভেসে এলো। তবে এবার তিনতলার ছাদ থেকে না, আমার ঘর থেকে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে রামচরণের দিকে তাকালাম। তারপর রামচরণ গত রাতের সব কথা জানালো। অল্পের জন্য নাকি আমি কিভাবে প্রাণে বেঁচে গেছি, আর একটু হলেই ওই পিশাচিনি আমাকে মেরেই ফেলতো। ও পিশাচিনি না, ও আমার বউ প্রিয়া। আমি বলে উঠলাম, না সাহাবজি, এই মাইজির ওপর ঝুমরি বাইয়ের অশরীরী আত্মা ভর করেছে। আমাদের এখন অনেক সাবধানে কাজ করতে হবে। আমি ভৈরব বাবাকে খবর পাঠিয়েছি। রামচরণ বলে উঠল। আমার মনে তখন একরাশ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জিজ্ঞেস করতে যাব এমন সময় ঘরের ভেতর থেকে এক বিরাট চিৎকার ও দরজা খোলার শব্দ। কে আমাকে বন্ধ করে রেখেছে এখানে? আমি কি করব বুঝতে পারছিলাম না। দালান থেকে একটা ভারী গলার আওয়াজ, বমতারা, জয়তারা। জটাধারী লাল বস্ত্র পরিহিত, গলায় ও বাহুতে রুদ্রাক্ষের মালা, কাঁধে এক ঝোলা, প্রায় 70 বছরের এক বয়স্ক সাধু আমাদের দিকে এগিয়ে এলেন। ইনিই ভৈরব বাবা।
আশ্চর্যজনকভাবে ঘরের ভেতর থেকে আসা চিৎকারটা তখন বন্ধ হয়ে গেছে। ভৈরব বাবা ঘরটাকে দরজায় কী সব ছড়িয়ে দিয়ে ঝোলাটা ওখানেই নামিয়ে রেখে জানালেন আজ সন্ধ্যায় সূর্যাস্তের পর উনি ওখানেই পুজো বসাবেন এবং যাবতীয় সব পুজোর সামগ্রী রামচরণকে আনতে বলে জঙ্গলের পেছনে মিলিয়ে গেলেন। সারা দিনটা ভয়ে আর আতঙ্কে আমার কেটে গেল। ঘর খোলা বারণ, সারাদিন কখনো ঝুমরি বায়ের কর্কশ কণ্ঠ, আবার প্রিয়ার কাকুতি মিনতি দরজা খুলে দেবার জন্য বুকের মধ্যে ভয় কষ্টটাকে চেপে রেখে ভৈরব বাবার জন্য অপেক্ষা করছিলাম। সূর্য যখন পশ্চিমের জঙ্গলে ধীরে ধীরে লুকোতে লাগলো, তখন সামনের দালান থেকে আবারও সেই ভারী গলার আওয়াজ পেলাম। ভৈরব বাবা তার দুজন শিষ্যকে নিয়ে হাজির হয়েছেন। পূজার সব সামগ্রী সাজিয়ে দরজার ঠিক সামনে সিঁদুর দিয়ে একটা গোল গণ্ডি এঁকে ভৈরব বাবা যখন পূজায় বসলেন, ততক্ষণে সন্ধ্যা ঢলে পড়েছে রাত্রিতে। যজ্ঞকুণ্ড সাজিয়ে তাতে অগ্নি সংযোজন করে আহুতি দিয়ে ভৈরব বাবা যেই মন্ত্র উচ্চারণ করবেন, অমনি আচমকা তুমুল বাতাসে এক একে প্রদীপগুলো নিভে যেতে লাগলো। সেই সঙ্গে প্রচণ্ড চিৎকার ভেসে উঠল, বন্ধ করো, বন্ধ করো, মন্ত্র পড়া বন্ধ করো। সেই সঙ্গে বিকট চিৎকার। আমি আতঙ্কে প্রায় কেঁদেই ফেললাম। আবারও প্রদীপ জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ শুরু হলো এবং ভেতর থেকে বিকট চিৎকার, কাকুতি মিনতি। এইভাবে কিছুক্ষণ চলার পর একসময় হঠাৎ দেখি ঘরের দরজা জানালা দিয়ে ভীষণভাবে সবকিছু কাঁপতে শুরু করেছে, ভেঙে যাবার উপক্রম। এদিকে মন্ত্রের তীব্রতাও বেড়ে গেছে এবং সেই সঙ্গে ঘন ঘন যজ্ঞে আহুতি। একটা পর্যায়ে হঠাৎ বিকট শব্দে তালাটা ভেঙে গেল, দরজা খুলে গেল। সেই সঙ্গে একরকম উড়ে যে মূর্তিটা বেরিয়ে এলো, তার বিভৎস রূপের দিকে ভয়ে তাকানো যায় না। তবুও এক মুহূর্ত দেখে আমি ভয়ে শিউরে উঠে পেছনে পিলারে বাড়ি খেলাম। সমগ্র মুখ ও হাত পায়ের চামড়া কাটা কাটা, তা দিয়ে তাজা রক্ত ফোঁটা ফোঁটা চুইয়ে পড়ছে, চোখগুলো আগুনের মতো জ্বলছে, পরনে সেকেলে পুরনো ছেঁড়া ফাটা ঘাগরা চলি। যেই মুহূর্তে সে ঘরের চৌকট পেরিয়েছে, অমনি ভৈরব বাবার জয় তারা বলে তার সিঁদুর ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ঝুমরিরূপী প্রিয়ার শরীরে একরকম যেন ফোসকা বেরোতে লাগলো। উড়ন্ত অবস্থা থেকে সে যেন লাল গণ্ডির মধ্যে এসে পড়ল। আমি প্রিয়া বলে ছুটে গিয়ে ধরতে যেতেই ভৈরব বাবা বাধা দেন এবং মন্ত্র উচ্চারণ করতে করতে ক্রমাগত সিঁদুর ছিটাতে থাকেন প্রিয়ার ওপর। কয়েক মুহূর্ত পর ভৈরব বাবা বললেন যে তাড়াতাড়ি ঘর থেকে আয়নাটা নিয়ে এসে এখনই ভেঙে যজ্ঞকুণ্ডে ফেলে দিতে হবে। ঝুমরি বায়ের আত্মা তখন কিছুটা মূর্ছা অবস্থায় গণ্ডির ভেতর পড়ে আছে। আমি আস্তে আস্তে পাশ কাটিয়ে ঘর যেই আয়নাটা নিয়ে এসেছি, অমনি আবার শুরু হলো বাতাস, সেই সঙ্গে কান ফাটা চিৎকার। আবারও ভেসে আসলো সেই সমস্ত শব্দ, সেই সমস্ত সাবধানী সব বাক্য। আয়নাটা তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি, ভৈরব বাবার আদেশ। কয়েক মুহূর্তের ব্যবধানে আমি শেষমেশ আয়নাটা ভেঙে যজ্ঞকুণ্ডে ফেলার পর হঠাৎ চিৎকারটা শেষবারের মতো একটা বিকট আর্তনাদের রূপ নিয়ে শান্ত হলো এবং সেই মুহূর্তে প্রিয়ার শরীর থেকে যেন একটা আগুনের গোলা বেরিয়ে এসে যজ্ঞকুণ্ডে মিলিয়ে গেল। চারিদিকে তখন পিন ড্রপ সাইলেন্স। ভৈরব বাবা গঙ্গা জল ছিটিয়ে প্রিয়াকে ঘরে নিয়ে যেতে বললেন এবং সকালে একটা ডাক্তার দেখিয়ে নিতে বললেন শরীরের ক্ষত নিবারণের জন্য। সবকিছু গুছিয়ে দক্ষিণা দিয়ে যখন ভৈরব বাবাকে বিদায় জানালাম, তখন পূব আকাশে হালকা আবিরের ছটা। নবসূর্য যেন নতুন করে আমাদের জীবনে উদিত হচ্ছে। পরের দিন ডাক্তার আসে এবং প্রিয়ার চিকিৎসা করে। পুরোপুরি সুস্থ হতে প্রিয়ার হপ্তাখানেক লেগে যায়। সেই কটা দিন আমরা ওখানেই ছিলাম, কিন্তু আর কিছু ঘটেনি। ভৈরব বাবার নির্দেশ মতো আমি আয়নার ফ্রেমটা জঙ্গলে ওই শিমুল গাছের নিচে পুঁতে আসি। ফিরে আসার সময় রামচরণের কাছে ঝুমরি বায়ের মৃত্যুর রহস্য শুনি। একসময় এই গেস্ট হাউস এলাকায় জমিদারের বাগান বাড়ি ছিল। জমিদার বাড়ির ছোট কুমার কালো জাদু করে প্রেমের জালে ফেলেছিল ঝুমরি বাই। জমিদার বাবু জানতে পেরে ঝুমরি বাইকে এলাকা থেকে বের করে দেন। একদিন জঙ্গলে ওই শিমুল গাছের নিচে বিভৎস কাটা ছেঁড়া অবস্থায় ঝুমরি বাইয়ের মৃতদেহ পাওয়া যায় এবং সঙ্গে ওই আয়নাটা। আয়নাটা ঝুমরি বাইয়ের ভীষণ প্রিয় ছিল, কিন্তু পরবর্তীতে কোথায় গেছে আয়নাটা কেউ জানতই না, আর জানার কথাও নয়। তবে এতদিন বাদে আবারও আয়নাটা এই বাড়ির সংস্পর্শে আসতেই ঝুমরি বাইয়ের আত্মা জেগে ওঠে। অনেক বড় হয়ে গেল ঘটনাটা। এটা সিলেক্ট হয় যদি, তাহলে আপনার উপস্থিতিতে আমার পঞ্চম ঘটনা হবে। সুকান্ত মাইতি, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা বেলদা।
কে তুমি? Hood.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমি সুকান্ত মাইতি বর্তমানে সৌদি আরব থেকে ইমেলটি করছি। আমি ভূত.com-এর একজন পুরনো শ্রোতা। বিগত দিনে আমার 5টি ঘটনা সিলেক্ট করে উপস্থাপন করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। গত 1.5 বছর ভারতে গিয়ে লকডাউনে আটকে কিছু ব্যক্তিগত ক্রাইসিসের জন্য অনুষ্ঠানটি শুনতে পারিনি। এখন আবার সৌদি আরব ফিরে এক এক করে 30 নম্বর এপিসোড, এরপর থেকে স্বাধীন মিউজিক অ্যাপ সাবস্ক্রাইব করে শুনছি। এবার এতদিন পর দেশ থেকে ফেরার সময় প্রচুর ঘটনা কালেক্ট করে নিয়ে এসেছি। একে একে সব বলবো। আপনার হয়তো মনে থাকবে না, গত 2020-এ সম্ভবত মার্চ অথবা এপ্রিলে একটি ফ্রাইডে দ্য 13th-এ আমার একটি ঘটনা উপস্থাপন করেছিলেন রাজস্থানের কুলধারা গ্রামের। সেখানে আমার বন্ধু শামীমের কথা উল্লেখ আছে। আজকে যে ঘটনাটি বলবো সেটা শামীমের মামাতো ভাই সাব্বিরজির কাছ থেকে কালেক্ট করা। ওনার কাছ থেকে আমি প্রচুর ঘটনা নিয়ে এসেছি, এক এক করে পরবর্তীতে সব বলবো। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় ঢুকে পড়ি। সুকান্ত মাইতি, চড়াই গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। এরপরে তিনি তার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি তার ঘটনা শুরু করেছেন। আমি ঘটনায় চলে যাচ্ছি। বৃষ্টি অঝরে ঝরছে, চারিদিকে ঘন অন্ধকারের চাদরে মোড়া। এমন সময় রক্ত হিম করা একটা পৈশাচিক অট্টহাসিতে গেঁয়ো সুন্দরী গাছের অরণ্য যেন আতঙ্কে কেঁপে উঠল। সেই সঙ্গে ঘাড়ের কাছে একটা সজোরে ধাক্কা পেয়ে সাব্বিরজি হুড়মুড়িয়ে একটি দেওয়ালের ওপর উঠে পড়লেন। এতে ভয়ে যতটা না আতঙ্কিত হলেন, অবাক হলেন তার চাইতে অনেক বেশি। এই ঘন জঙ্গলে দেওয়াল এলো কোত্থেকে? আর তিনি এই জঙ্গলেই বা কি করছেন? ভয়ে কাঁপতে কাঁপতে খানিকক্ষণ ঠাহর করে বুঝলেন যে আসলে সেটি একটি কুয়া। অথচ কুয়াই বা এই জঙ্গলে আসবে কোত্থেকে? কিন্তু ভাবার অবকাশ রইল না। দেখেন, ডান দিকের নিকষ অন্ধকারের ভেতর থেকে দুটি জ্বলন্ত চোখ হঠাৎই তার দিকে এগিয়ে আসছে। একটি পৈশাচিক হাসি ও অন্যদিকে দক্ষিণ রায়ের গর্জন। কুল কিনারা না পেয়ে প্রায় সংজ্ঞা হারাতে বসেছিলেন। এমন সময় কুয়োর অপর প্রান্ত থেকে ভয় ও আতঙ্ক মিশ্রিত করুণ আর্তনাদ ভেসে আসে। ঠাহর করে বুঝতে পারেন রাজীব। কিন্তু এত রাতে ও এখানে কি করছে? অথচ ভাবার কোনো আর অবকাশ রাখেনি নরপিশাচটি। হঠাৎ রাজীবের ঘাড়ে একটা কামড় বসায়, ফিঙ্কি দিয়ে গরম রক্ত খানিকটা তার মুখের ওপর এসে পড়ে। দেখেন, রাজীব আর্তনাদ করতে করতে কুয়ার গহ্বরে মিলিয়ে যেতে থাকে। সাব্বিরজি ভয়ে আতঙ্কে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় অন্তর থেকে একটি আওয়াজ ওঠে, বন বিবিকে ডাক, বন বিবিকে ডাক, সব ঠিক হয়ে যাবে। দয়ার মা, বনবিবি মনের মাঝারে, মুশকিলে পড়লে ডেকো মা বলিয়া তারে, মা বলিয়া ভাকিলে তারে দয়াবান হইয়া, আর বিপদে কাণ্ডারি হইবে লিপে উধারিয়া। মনের অজান্তে আওড়াতে থাকেন সাব্বিরজি। হঠাৎই কুয়ার ভেতরটা একটি আলোর স্ফুলিঙ্গে ভরে যায়। সেই আলোর ছটা এতটাই যে ঠিক করে তাকানো যায় না। অপরদিকে পিশাচটার আর্তনাদ শোনা যায়। এদিকে রাজীব যেন ভাসতে ভাসতে উপরে উঠে আসছে। সাব্বিরজি কিছু বুঝে ওঠার আগেই সেই নরপিশাচটির আগে গজগজ করতে করতে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঘাড়ে একটি শীতল স্পর্শে হঠাৎই আঁতকে ওঠেন সাব্বিরজি। পেছন ফিরে দেখেন একজন বয়স্ক সুঠামদেহী ব্যক্তি, যার পরনে সাদা পাঞ্জাবি, ইমাম সাহেবের মতো পোশাক। জিয়াউদ্দিন সাহেব। তার মানে তুমি যা দেখছো বা যা অনুভব করছো তা সবই তুমি স্বপ্নের মধ্যে দেখছো সাব্বির। তবে তা অদূর ভবিষ্যতে বাস্তবে রূপ নিবে। এখন থেকে তার জন্য তৈরি হয়ে নাও। বাস্তব মোকাবেলা করা বড় কঠিন হবে। এই বলে
এই বলে জিয়াউদ্দিন সাহেব থামলেন। সাব্বিরজি সম্পর্কে কিছু তথ্য দেয়া প্রাসঙ্গিক। ছোটবেলা থেকেই সাব্বিরজি খুব ধর্মপ্রাণ। দাদুর হাত ধরেই 5 ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে সমস্ত ধর্মীয় আচার আচরণ পালন করতেন। শোনা যায় ওনাদের পরিবারের সদস্যরা নবাবের আমল থেকে প্রায় 400 বছর ধরে বংশ পরম্পরায় একটি বিশিষ্ট মসজিদের ইমাম হয়ে আসছেন। ছোট থেকে সাব্বিরজি কিছু অভাবনীয় ক্ষমতার অধিকারী। কারোর মধ্যে বা কোনো জায়গায় কোনো রকমের প্যারানর্মাল সমস্যা দেখা দিলে এক পলক দেখেই তিনি তা বুঝে যেতেন এবং কোনো ভয়ের আশঙ্কা থাকলে অবচেতন মনে স্বপ্নে তা আগেই টের পেতেন এবং সেই অনুযায়ী আগে থেকে সতর্ক থাকার চেষ্টা করতেন, যার বিজ্ঞানের ভাষায় কোনো ব্যাখ্যা আছে কিনা আমার জানা নেই। বংশ পরম্পরায় সাব্বিরজির পরিবারের যিনি ইমাম হন তার সঙ্গে এক অদৃশ্য জিন থাকে, অথচ আশ্চর্যের বিষয় হলো বিগত প্রায় 400 বছরের ইতিহাসে কেউ তাকে দেখেনি বা তার সাথে কথাও বলেনি। ব্যতিক্রমটা ঘটেছিল সাব্বিরজির সাথে। যখন তার বয়স 18, তখন একদিন দাদুর সাথে বসে তাদেরই সেই জিনকে স্মরণ করার পদ্ধতি অনুশীলন করার সময় বিগত প্রায় 400 বছরে সেই প্রথম জিন দেখা দেয় এবং তা শুধু সাব্বিরজিকেই। একজন বয়স্ক কিন্তু সুঠামদেহী ব্যক্তি যার পরনে সাদা পাঞ্জাবি, ইমাম সাহেবের মতো পোশাক। সাব্বিরজি প্রথমে কিছুটা হকচকিয়ে গিয়ে তার সেলাম জানিয়ে পরিচয় জানতে চাইলে অপর দিক থেকে একটা মধুর অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে ওঠে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিয়াউদ্দিন মোহাম্মদ আলী। তোমার পূর্বপুরুষরা আমাকে তুষ্ট করে আমার সাথ পেয়েছিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে সাচ্চা ঈমান পুরো দস্তুর ছিল না, তাই দেখা দেয়নি। কিন্তু তুমি নেক দিল আছো, তোমার মধ্যে এক নূরের ঝলক আছে। সাব্বিরজি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলেন। মুহূর্তে সম্বিত ফিরতে কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগেই জিন মানে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, তুমি অনেক বড় ইমাম হবে, অনেক মানুষের উপকার করবে। তোমার মধ্যে যে ক্ষমতা আছে তা ধীরে ধীরে আরো বাড়বে। সারা জীবন আল্লাহর দেখানো পথে থাকবে। এই নাও তাসবিহ, এটা তোমার হাতে থাকবে। দুনিয়ায় কোনো নাপাক শয়তান তোমার কিছুই করতে পারবে না, ধারে কাছেও আসবে না। এটা সবসময় তোমার কাছে রেখো, আর কখনো কোথাও সমস্যায় পড়লে আমাকে স্মরণ করো, আমি আসব। এখন আসি। এই বলে আবারও সেলাম জানিয়ে অদৃশ্য হন জিয়াউদ্দিন সাহেব। সেই থেকে সাব্বিরজির পড়াশোনার সাথে সাথে প্যারানর্মাল বিষয়ক মানুষের সেবা করতে থাকেন, আর সেদিনের পর থেকে জিয়াউদ্দিন সাহেবও তাকে প্রায়শই সাহায্য করতেন এবং তার সমস্ত কাজেই থাকতেন। পেশায় যদিও তিনি একজন ডাক্তার, কর্মসূত্রে গত 5 বছর ধরে উটিতেই থাকেন। প্যারানর্মাল বিষয়ক মানুষকে সাহায্য করতে তাকে প্রায়শই দেশের নানান জায়গায় যেতে হয়। আসলে ঘটনাটি যখন ঘটে তখন সাব্বিরজি কলেজের 2য় বর্ষের স্নাতক, আজ থেকে প্রায় বছর 25 আগে। জিয়াউদ্দিন সাহেবের সাথে আলাপ ও তার সেই অদ্ভুত স্বপ্ন দেখার ক্ষমতা, তা সবই তখন সদ্য সদ্য তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছে। একটু ধাতস্থ হওয়ার পর হঠাৎই কিছু বলতে যাবেন, কিন্তু পরক্ষণে টেবিলের ওপরে রাখা বনবেবীর উপাখ্যান বইটির ওপর নজর যেতে ব্যাপারটা ঠাহর করে চুপ হয়ে গেলেন। আসলে তার স্বপ্নের সেই পাঁচালী তিনি এই বইতেই পড়েছেন খানিকক্ষণ আগে, কিন্তু তার সেই ব্যাখ্যাকে ভুল প্রমাণ করে আশ্চর্যজনকভাবে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, না সাব্বির, যা তুমি স্বপ্নে পাঠ করেছো তা বাস্তবে তোমাকে স্মরণ রাখার জন্য পূর্ব ইঙ্গিত দিয়েছেন বনবিবি। তিনি অত্যন্ত পাক একজন পিরানি নক্ষত্র। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার ভক্ত। বনের মধ্যে কেউ বিপদে পড়লে এই পাঁচালী পড়ে তাকে স্মরণ করলে বিপদ থেকে উদ্ধার পায়। সবকিছু শোনার পর এটা বুঝতে বাকি রইল না যে সামনে কোনো বিভৎস পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। তখনও সেই সমস্ত পরিস্থিতি সামাল দেয়া অভ্যস্ত হয়ে ওঠেননি তিনি। তারপর যে ভয়ঙ্করকে তিনি চেনেন না, জানেন না, তাকে নিয়ে সত্যি কি আশঙ্কা করা উচিত? আজ রাজীবকেই বা কেন তিনি দেখলেন তা কিছুতেই বুঝতে পারছিলেন না। তবে কি তার কিছু হয়েছে?
তার বাড়ি তো দক্ষিণ 24 পরগনার দুয়াপুরে, মানে সুন্দরবনের বক্ষে। হ্যাঁ, যা ভাবছো তা ঠিকই। রাজীবের ভীষণ বিপদ, জিয়াউদ্দিন সাহেব গম্ভীরভাবে বললেন। সাব্বিরজি বলে ওঠেন, সে কি? কিছু একটা সমস্যা চলছিল বুঝতে পারছিলাম, কিন্তু ও তো কাউকে কিছু না বলে 6 মাস আগে গ্রামের বাড়ি চলে যায়। তারপর থেকে কোনো যোগাযোগ রাখেনি। জিয়াউদ্দিন সাহেব বললেন, খুব শিগগির তার রাজীবের বাড়িতে যাওয়া দরকার। সময় মতো উনি সাব্বিরজির সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। এই বলে তিনি অদৃশ্য হয়ে যান। পরের দিন কলেজ থেকে ঠিকানা জোগাড় করে প্রথমে ট্রেনে করে, তারপর টোটো রিক্সা ও 2টো লঞ্চ বদলে শেষে দুয়াপুর ফেরিঘাটে সাব্বিরজি নামলেন। ততক্ষণে সন্ধ্যা ডুবুডুবু। দক্ষিণ পশ্চিম দিকে নদীর ওপারে ঘন সুন্দরী গেঁয়ো জঙ্গলের বুক চিরে সূর্য তখন বিশ্রাম নিতে অস্তাচলের অভিমুখে। তখনও আলোর ক্ষীণ রেখা স্পষ্ট, অথচ সেই সন্ধ্যার প্রাককালেও সমগ্র ফেরিঘাটটা আশ্চর্যজনকভাবে জনমানব শূন্য। দোকানপাটও সব বন্ধ। ভেবেছিলেন ফেরিঘাটে নেমে কাউকে ঠিকানা দেখিয়ে জেনে নেবেন গ্রামটি ঠিক কোন দিকে উদয় শঙ্কর রায়ের বাড়ি। আসলে উদয় শঙ্কর মানে রাজীবের বাবা, এ গ্রামের মোড়ল ও প্রতিপত্তিশীল ব্যক্তি। সম্ভবত ওর পূর্বপুরুষেরা এককালে জমিদার ছিল, কিন্তু সে আর হবার জো নেই। এদিকে হঠাৎই লক্ষ্য করেন একটি অতি প্রাকৃতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি যেন তার মনে এক অশুভ সুরের ডঙ্কা বাজিয়ে চলেছে। আশ্চর্যজনকভাবে দেখেন চারিদিকের পরিবেশটা যেন ঘন কুয়াশায় আচ্ছন্ন। তবে আশ্চর্যের বিষয় এটি যে কুয়াশাটি কালো ধোঁয়ার ন্যায় আবৃত। যে কজন তার সঙ্গে সেই ফেরিঘাটে নেমেছিল তাদেরকে কিছু জিজ্ঞেস করার আগেই কেমন যেন সামনের পথ ধরে অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় মিশে অদৃশ্য হয়ে গেল। অগত্যা পরিস্থিতি বেগতিক দেখে আল্লাহর নাম করে কাঁচা পাকা ভাঙা ইটের রাস্তা ঠাহর করতে করতে তিনিও সেই কুয়াশার বলয়ে প্রবেশ করতেই হঠাৎই চরম শীতলতা অনুভব করলেন। কিন্তু তা সত্ত্বেও কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। কেউ যেন কানের কাছে ফিসফিস করে কিছু বলে গেল, অথচ চারিদিকে কেউ নেই। গাটা ছমছম করে উঠল। একটি সূরা পড়ে নিজের শরীর বন্ধ করে আবার হাঁটতে লাগলেন। কতদূর গেছেন ঠিক বলতে পারবেন না, তবে সেই পথের দুপাশে যেন জনমানবহীন ঝোপঝাড়ে পরিপূর্ণ তা তিনি বুঝতে পেরেছিলেন। হঠাৎই পেছন থেকে একটা বাচ্চার খিলখিলিয়ে হাসির শব্দে চমকে পেছনে ফিরে তাকিয়ে দেখেন। এমন সময় মনে হলো যেন ওনার গা ঘেঁষে একটি কালো ছায়ামূর্তি মুহূর্তের মধ্যে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তার ঠিক পরেই এক ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক হাসিতে আশেপাশের ঝোপঝাড়গুলো কেঁপে উঠল। শির দ্বারায় যেন বরফের স্রোতের বাঁধ ভাঙার উপক্রম। সঙ্গে সঙ্গে পকেট থেকে তসবিটা বের করে হাতের আঙুলের সঙ্গে পেঁচিয়ে নিলেন। তারপর আবারও পথ চলতে লাগলেন। খানিক বাদে সাব্বিরজি লক্ষ্য করেন দূরে একটি ছায়ামূর্তির অবয়ব। আসলে কিছুক্ষণ অন্ধকারে থাকলে তা সয়ে যায় মানুষের চোখে। সেই ঘন অন্ধকারের ক্ষীণ আলোক রেখায় সাব্বিরজি দেখলেন যে একটি অপূর্ব সুন্দরী মেয়ে, সাদা কাপড় পরিহিত, কোলে একটি শিশু। ছোট্ট শিশুও মনে হলো। ঝোপের কাছে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে হঠাৎই একটি হাড় হিম করা হাসি দিয়ে সেই বাচ্চাটির মাথায় একটা কামড় বসায়। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে উষ্ণ রক্ত ছিটকে এসে সাব্বিরজির গায়ে পড়ে। ব্যাপারটা যে কতটা অলৌকিক তা সেই বয়সে সাব্বিরজি ততটা বুঝতে পারেননি। এমন সময় মেয়েটি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে পাশের কুয়োয়। হতবাক হয়ে যান সাব্বিরজি। অন্ধকারে হোঁচট খেতে খেতে ছুটে যান মেয়েটিকে বাঁচাতে, কিন্তু কাছে যেতে না যেতেই তিনি যা দেখলেন তা তার বিশ্বাস শক্তিকে তছনছ করে দিচ্ছিল। কোথায় কুয়া, কোথায় সেই মেয়ে? চারিদিকের পরিবেশটা যেন ভারী হয়ে গেল। সেই সঙ্গে পচা মাংসের দুর্গন্ধে নাক বন্ধ হবার উপক্রম। ফিসফিসানি শব্দগুলো যেন চারিদিকে গুনগুন করছে। এদিকে একটি ছোট্ট ছায়ামূর্তি হঠাৎই তার পথ আটকে চারপাশে ঘুরতে লাগলো। অন্যদিকে একটা পৈশাচিক গর্জন ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। বুঝতে পেরে সাব্বিরজি আর সহ্য করতে না পেরে অন্ধকারে দিক বিদিকহীনভাবে ছুটতে লাগলেন। খানিক বাদে কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে জ্ঞান হারালেন। এক পৈশাচিক আর্তনাদের শব্দে আচমকা জ্ঞান ফিরতে সাব্বিরজি নিজেকে একটি পালঙ্কে আবিষ্কার করলেন। সম্বিত ফিরে পেতে এদিক ওদিক তাকাতে লক্ষ্য করেন সেকেলে বড় ঘর, পাশে টেবিলের ওপর কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই চিৎকার ক্ষীণ হলেও তখনও যেন তার কানে বাজছে।
নিজের ভ্রম ভেবে উড়িয়ে দিয়ে অবাক হয়ে এদিক ওদিক দেখছিলেন। এমন সময় ঘরে একজন বয়স্ক ব্যক্তি প্রবেশ করেন। সাব্বিরজি বিগত কয়েক ঘন্টার অস্বাভাবিকতা কাটিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় বয়স্ক ব্যক্তিটি নিজেই বলতে আরম্ভ করলেন, থাক বাবা, আরো একটু আরাম করো, কষ্ট করে ওঠার দরকার নেই। তোমার নাম কি বাবা? এ গায়ে তোমাকে তো আগে দেখিনি। তুমি কারোর বাড়িতে এসেছো? এ গ্রামে কারোর বাড়ি কি আত্মীয়? মাথাটা তখনও দগদগ করছে হালকা। কিসে যে ধাক্কা খেলেন ঠিক মনে করতে পারছেন না। আর এখানেই বা এলেন কি করে? একটু এদিক ওদিক তাকিয়ে ইতস্তত করছিলেন। বয়স্ক মানুষটি হয়তো তার মনের ভাব বুঝে আরো একটি ধীর স্বরে বললেন, দেখো বাবা, ভয় পেও না, তুমি নিরাপদ স্থানেই আছো। রঘু খিড়কি দরজা আটকাতে গিয়ে দেখে আমাদের আঁকের সামনে তুমি অচেতন অবস্থায় পড়ে আছো। তখন ওই তোমাকে ধরে ঘরে নিয়ে আসে। রাত তখন 8:15টার মতো বাজে। রঘু আমার বাড়ির কাজের লোক। কি হয়েছিল? আর কেমন করেই বা সেই পৈশাচিক কবল থেকে রক্ষা পেয়ে এই নিরাপদ আশ্রয়ে এলেন? কিছুটা আন্দাজ করতে পেরে পাশের টেবিলে রাখা কাঁসার গ্লাসের জলটা কয়েক ঢোক খেয়ে একটু ধাতস্থ হয়ে সেদিনের সেই সন্ধ্যায় সমস্ত অপ্রাকৃতিক পৈশাচিক ঘটনার কথা বললেন এবং সেই সঙ্গে এই দুয়াপুরে কেনই বা তিনি এসেছেন তা সমস্ত খুলে বললেন। দেখেন, বয়স্ক মানুষ তার কথাগুলো শুনতে শুনতে দুঃখে আতঙ্কে ধীরে ধীরে পাশে রাখা একটা চেয়ারে বসে অঝরে বিলাপ করতে লাগলেন। সাব্বিরজি পালঙ্ক ছেড়ে উঠে গিয়ে তার কাঁধে হাত রেখে একটু সান্ত্বনা দিয়ে কি হয়েছে জানতে চাইলেন। বাবা, আমি সেই হতভাগ্য পিতা রাজীব, আমারই একমাত্র ছেলে। আমি উদয় শঙ্কর রায়। তোমার স্বপ্ন যে বাস্তবে রূপ নিয়েছে বাবা। সাব্বিরজির হাত ধরে কাঁদতে কাঁদতে উদয় শঙ্কর বাবু বললেন। সাব্বিরজি হতাশায় ও আতঙ্কে উদয় শঙ্কর বাবুকে রাজীবের কথা জিজ্ঞেস করতে যাবেন, এমন সময় সেই পৈশাচিক গোয়ানি আর্তনাদ আবার ভেসে উঠল। ওই যে শুনতে পাচ্ছ বাবা, এই পৈশাচিক আর্তনাদ, ওটা আমার ছেলে, তোমার বন্ধু রাজীবের। ওকে বাধ্য হয়ে শেকল দিয়ে বেঁধে ঘরে বন্ধ করে রাখা হয়েছে। উদয় শঙ্কর বাবু হতাশায় দুঃখে চোখের জল মুছতে মুছতে বললেন। সাব্বিরজি দেরি না করে তসবিটা হাতের মধ্যে নিয়ে উদয় শঙ্কর বাবুকে সঙ্গে নিয়ে সেই ঘর ছেড়ে রাজীবের ঘরের দিকে এগোলেন। রাজীবের ঘরের সামনে এসে সেই সন্ধ্যায় পাওয়া পচা মাংসের দুর্গন্ধটা আবারও পেলেন। অশুভ ইঙ্গিতটা স্পষ্ট হচ্ছে। দরজার তালাটা খুলতে যাবেন এমন সময় তসবিটা হালকা ছুঁয়ে যায় আর সঙ্গে সঙ্গে যেন সমগ্র শরীরে বিদ্যুৎ খেলে গেল। সাব্বিরজি ছিটকে হাত তিনেক পিছনে গিয়ে পড়েন। এদিকে তৎক্ষণাৎ সমগ্র বাড়িটির পরিবেশকে কাঁপিয়ে এসে ভয়াল ভয়ঙ্কর পৈশাচিক অট্ট হাসিটা গর্জে ওঠে এবং এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে আসে রাজীবের ঘর থেকে। কিরে, কলকাতার মানুষ তুই এসেছিস এদেরকে আমার হাত থেকে বাঁচাতে, কিন্তু তোকে কে বাঁচাবে? এদেরকে তো নির্বংশ করবো, এর সাথে তোকেও টুকরো টুকরো করে কাটবো। উদয় শঙ্কর বাবু বিস্ময়ে অসাড় হয়ে দাঁড়িয়ে আছেন। সাব্বিরজি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে উচ্চ স্বরে কিছু সূরা কালাম বলতে বলতে এবার তালাটা ঝট করে খুলে ফেললেন। দরজা ধাক্কা দিতেই কর্কশ জং ধরা আওয়াজে দরজাটা খুলে গেল। সেই সঙ্গে ঘরের ভেতর থেকে ভেসে আসা ভ্যাপসা পচা দুর্গন্ধটায় মাথাটা ঝনঝন করে উঠল। উদয় শঙ্কর বাবু সম্বিত ফিরে পেয়ে নাকটা চেপে ধরে আতঙ্কে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছেন। ঘরের ভেতর প্রবেশ করতেই অন্ধকারের ওপর থেকে আশ্চর্যজনকভাবে একটি থান ইট কয়েক ইঞ্চি ব্যবধানে সাব্বিরজির মাথার উপর এসে পড়ে। আর সঙ্গে সঙ্গে আবারও অন্ধকার থেকে রক্তহীন করা সেই পৈশাচিক হাসি খিলখিলিয়ে ওঠে। অল্পের জন্য ভয়াবহ আঘাত থেকে বেঁচে যান সাব্বিরজি। এরপর নিভু নিভু হ্যারিকেনের আলোয় যা দেখেন তা তিনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। কোথায় রাজীব? এ তো রাজীব নয়। সামনে পালঙ্কের ওপর শেকল দিয়ে বাঁধা এক জীবন্ত কঙ্কাল বসে আছে। কঙ্কালের হাড় গোড়ের ওপর যেন শুধু চামড়া জড়ানো, অথচ কোনো এক পৈশাচিক বলে সে কি তার হুঙ্কার। কর্কশ কণ্ঠে অকথ্য ভাষায় গালাগালি। পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, যা শুধু সাব্বিরজি শুনতে পাচ্ছিলেন।
সাব্বির, তাড়াতাড়ি তসবিটা রাজীবের কপালের ঠিক মাঝখানে চেপে রেখে ওকে শান্ত করো। আর মনে রেখো, নিজের স্নায়ুর উপর যেন নিয়ন্ত্রণ না হারায়। সামনের অমাবস্যা তিথি পর্যন্ত খুবই কঠিন সময়, নিজেকে শক্ত রেখো আর ভয় পাবে না, আমি আছি। এই বলে জিয়াউদ্দিন সাহেব আবার অদৃশ্য হলেন। সাব্বিরজি তৎক্ষণাৎ তসবিটা রাজীবের কপালের ঠিক মাঝখানে চেপে ধরে একটা সূরা পড়তে লাগলেন। খানিকক্ষণ ছটফট করে রাজীব অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। তসবিটা ভীষণ গরম হয়ে যায়। উদয়শঙ্করবাবু উদ্বিগ্ন প্রকাশ করলে সাব্বিরজি তাকে শান্ত হতে বলেন এবং একসঙ্গে ঘর থেকে বেরিয়ে আসেন। বললেন, আজ আর কোনো ঝামেলা হবে না। এরপর রাতের খাবার সেরে তিনি নিজের জন্য বরাদ্দ ঘরে গিয়ে দরজা বন্ধ করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। জিয়াউদ্দিন সাহেব এলে সমস্ত বিষয়ে আলোচনার পর সমস্যার উৎস জানতে চাইলে জিয়াউদ্দিন সাহেব বলেন, সাব্বির, আজকে এই নির্মম পরিস্থিতির জন্য অতীতের অসহায় যন্ত্রণায় দগ্ধ প্রতিশোধের আগুনের ফল। আর চিন্তা করো না, কালকেই তুমি সমস্ত কিছু জানতে পারবে। এই বলে সাব্বিরজিকে সাবধানে থাকতে বলে জিয়াউদ্দিন সাহেব আবারও অদৃশ্য হয়ে যান। পরদিন সকালে ফ্রেশ হয়ে উদয়শঙ্কর বাবু ঘন ঘন পায়চারি করছিলেন। তাকে দেখতে পেয়ে আনন্দে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরেন। সাব্বিরজি লক্ষ্য করেন দীর্ঘদিনের হতাশায় ও উদাসীনতায় ঘন কালো মেঘ কাটিয়ে যেন রুদ্রোজ্জ্বল হাসিটা খেলে উঠেছে উদয়শঙ্কর বাবুর মুখে। জানো বাবা, আজ প্রায় 3 মাস পর খোকা কথা বলেছে আমার সাথে। ওর মায়ের কাছে খিদে পেয়েছে বলে খেতে চেয়েছে। ওকে এখন অনেকটাই স্বাভাবিক লাগছিল। সাব্বিরজি ব্যাপারটা আগে থেকেই জানতেন যে তসবিটা ছোঁয়ানোর পরে এমনটাই হবে, কিন্তু কেন যেন মনে হচ্ছে কোনো এক ঝড়ের পূর্বেকার নীরবতাময় পরিবেশ। উদয়শঙ্কর বাবুকে কিছু বুঝতে না দিয়ে শান্ত হতে বলেন। এরপর সকালে প্রাতরাশ সেরে বৈঠকখানায় একটি বেতের চেয়ারে বসে চা খেতে খেতে উদয়শঙ্কর বাবুর কাছে এ যাবৎ পর্যন্ত ঠিক ঠিক কি ঘটেছে সব জানতে চাইলেন। উদয়শঙ্কর বাবু বলা শুরু করলেন, এখন মনে হচ্ছে গত বছর পুজোর ছুটিতে খোকা বাড়ি আসার পর থেকে হয়তো এই সমস্যার সূত্রপাত। আসলে সেবার বিসর্জনের সন্ধ্যায় দত্ত নদীতে প্রতিমা বিসর্জন দিতে বন্ধুদের সাথে বাজি ধরে দুর্ভাগ্যবশত নদীর পাড়ে শ্মশানে ঢোকার মুখে মৃত শুকনো নিম গাছটির ডগায় ওঠে, কিন্তু হাত 10 ওঠার পরই হঠাৎই পড়ে যায়। যদিও ভগবানের কৃপার জোরে বেঁচে যায়, হালকা কাটা ছেঁড়া ছাড়া তেমন কিছু হয়নি। সেদিন খোকা কিন্তু বারবার বলেছিল যে ওকে কেউ ধাক্কা দিয়েছে, অথচ আমরা ওর মনের ভুল ভেবে আমলই দেয়নি। আজ বুঝতে পারছি যে কত বড় ভুল করেছিলাম। তারপর থেকে যে কদিন ও এ বাড়িতে ছিল অন্য মনস্ক এবং ভয়ে ভয়ে থাকতো। সারাদিন প্রায় ঘর থেকে বেরোতই না, নাওয়া খাওয়া একরকম ছেড়ে দিয়েছিল। এরপর একদিন ছুটি শেষ হওয়ার আগে হোস্টেলে ফিরে যায়। 6 মাস আগে খোকা যখন আবার বাড়ি আসে তখন তাকে চেনাই যাচ্ছিল না। রোগা লিকলিকে একটা শরীর, বহুদিন স্নান না করায় রুক্ষ সূক্ষ্ম অবস্থা, গা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাগলামিটা প্রায় তখন থেকেই শুরু। জোর করে ধরে বেঁধে স্নান করাতে গেলে একদিন তো হাতই কামড়ে দিল। তারপর থেকেই সব ভয়ঙ্কর পৈশাচিক অতি প্রাকৃতিক ঘটনা ঘটতে শুরু করলো। ঘরে কোনো পূজা অর্চনা করতে গেলে সব লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো। এরপর এই পৈশাচিকতা চরমে দাঁড়ালো তখন যখন হঠাৎই গ্রামে মানুষের গোয়াল ঘর থেকে ছাগল, বাছুর, হাঁস, মুরগি গায়েব হতে লাগলো। সেই সঙ্গে একটা কালো ধোঁয়ার মতো কুয়াশা সমগ্র গ্রামটাকে যেন একটু একটু করে গিলে খাচ্ছিল। একদিন সকালে ঘুম ভাঙে দালানে অনেক মানুষের হই হট্টগোল শুনে। বাইরে এসে যা শুনি তা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। রাগে ক্ষোভে গ্রামবাসীদের সঙ্গে একরকম ঝগড়া লেগে গেল। আসলে কোন হতভাগ্য পিতা তার পুত্রের এমন নৃশংস বদনাম শুনতে চায়? ওরা বলে যে এই কদিনে এত নিরীহ প্রাণীর হত্যার পেছনে দক্ষিণ রায় মানে বাঘের হাত আছে তা আন্দাজ করে পরিকল্পনা মতো রাতে পাহারা দিচ্ছিল তারা। জঙ্গল লাগোয়া খালটাতে ভাটার সময় হাঁটুর নিচে জল নেমে যায়। বাঘ অনায়াসে সাঁতরে গ্রামে ঢুকতে পারে, সে কথা গ্রামের সবাই জানত। সেই জন্যই পাহারা বশিরদের গোয়ালের ঘর থেকে হঠাৎই খসখস শব্দ শুনে গোপাল ভয়ে আঁতকে ওঠে। পেছনে আসা গ্রামবাসীদের দিকে ছুটে খবর দেয়।
সবাই গিয়ে যা দেখে তা কল্পনার অতীত, ভয়ঙ্কর পৈশাচিক এক নারকীয় ঘটনা। খোকা নাকি উবুর হয়ে বসে একটি ছাগলের পেট চিরে নাড়ি ভুড়ি টেনে ছিঁড়ে খাচ্ছিল। আমি রীতিমতো ওদেরকে থামিয়ে চেঁচিয়ে উঠি, ওদেরকে রেগে নিয়ে যাই খোকার ঘরে, দেখাতে যে খোকা আসলেই ঘরে ঘুমোচ্ছে। বাইরে যাওয়া তো দূরের কথা, কিন্তু খোকার ঘরে ঢুকেই মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। একটা ভ্যাপসা মাংস পচা দুর্গন্ধ সমগ্র ঘরটাতে। সবাই বাবা গো মা গো বলে যে যেদিকে পারে পালিয়ে গেল। শির দ্বারা যেন শীতল স্রোত বয়ে গেল। দেখি কোথায় খোকা, এই যে সাক্ষাৎ নরপিশাচ, সিলিংয়ে উল্টো হয়ে টিকটিকির মতো ঝুলছে, সমগ্র মুখটা পচা গলা, সেখান থেকে রক্ত পুঁজ মাখা লালা ঝরে পড়ছে, মুখ দুদিকে প্রশস্ত কাঁটা, তা দিয়ে খসখসে ফিনফিনে হাসি দিয়ে বাবা বলে দেয়াল বেয়ে আমার দিকে এগিয়ে আসে। সেই বিভৎস পৈশাচিক রূপ দুঃস্বপ্নেও অকল্পনীয়। সঙ্গে সঙ্গেই ও ঘর থেকে বেরিয়ে আসে, পরে কোনো রকমে তাকে চেন দিয়ে বেঁধে ফেলি। সেই থেকে শুরু। বলা শেষ করে সামনের টেবিলে রাখা জলের জগ থেকে ঢক ঢক করে জল খেয়ে একটু ধাতস্থ হলেন তিনি। সাব্বিরজি চুপচাপ চায়ের কাপটা টেবিলে রেখে দুঃখে শোকে একটি দীর্ঘশ্বাস ফেলে ঘরের এদিক ওদিক দেখছিলেন। এমন সময় দক্ষিণের দিকের দেয়ালে একটি ছবি দেখে আতঙ্কে শিউরে ওঠেন। এরপর উদয়শঙ্কর বাবু কিছু বুঝে ওঠার আগে একটু শান্ত হন, তারপর জিজ্ঞেস করেন, ওটি কার ছবি? উদয়শঙ্কর বাবু একটু দীর্ঘশ্বাস ফেলে বলেন যে ওটি ওনার পিতামহের প্রথম স্ত্রী রোকেয়া বিবি। সাব্বিরজির বিস্ময়কর মনোভাবটা বুঝতে পেরে উদয়শঙ্কর বাবু বলেন যে রোকেয়া বিবি ধর্মে মুসলমান ছিলেন এবং বোন বিবির পরম ভক্ত। কিছু একটা চেপে গেলেন উদয়শঙ্কর বাবু, সেটা বেশ বুঝতে পারছিলেন সাব্বিরজি, কিন্তু তখন তার চিন্তার শক্তি কিছু একটার সূত্র মেলানোর চেষ্টায় ব্যস্ত। এমন সময় তিনি লক্ষ্য করেন রঘুর মুখে চঞ্চলতার রেখা। কিছু বলতে চায় সে সাব্বিরজিকে, কিন্তু তার মনিবের সামনে সে বলতে পারছে না। সাব্বিরজি বুঝতে পেরে খানিক বাদে উদয়শঙ্কর বাবুকে জানায় যে তিনি গ্রামটা একটু ঘুরে দেখতে চান। ওনার আপত্তি না থাকলে এবেলায় ঘুরে আসবেন। উদয়শঙ্কর বাবু সায় দিয়ে রঘুকে সঙ্গে নিয়ে যেতে বলেন। আসলে সাব্বিরজি এমনটাই চেয়েছিলেন। সুন্দরবনের বক্ষে অবস্থিত গ্রামখানা যেন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, যেন কেউ মন দিয়ে সবুজের আলপনায় রাঙিয়ে দিয়েছে, অথচ কোনো এক অশুভ শক্তির কারণে ধূসর কুয়াশার চাদরে মুড়ে গ্রামখানাকে যেন নিষ্প্রাণ দেখাচ্ছে। সাইকেল নিয়ে কিছুক্ষণ চলার পর ওরা নদীর পাড়ে বনবিবির মন্দিরের পাশে একটি বটগাছের নিচে এসে দাঁড়ায়। ডান পাশে চোখ ফেরাতে অদূরে সম্ভবত সেই শ্মশান ও নিম গাছটি নজরে পড়ল। সাব্বিরজি রঘুকে কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই রঘু একটু ইতস্তত করে একটা ঢোক গিলে বলতে শুরু করলো, আমার বাবার মুখে শোনা, রোকেয়া বিবি খুব ধার্মিক ছিলেন। ছোটবেলায় তিনি নিজের আব্বু আম্মুকে একটি দুর্ঘটনা হারানোর পর এই মন্দিরের পুরোহিত তাকে নিজের মেয়ের মতো করে লালন পালন করে। আসলে পুরোহিতের নিজস্ব কোনো সন্তান ছিল না। রোকেয়া বিবি কৈশোর থেকে ধীরে ধীরে যৌবনে পা দিতে দিতে এক অপরূপ রমণীতে পরিণত হয়। এলাকার অনেক বাজে শয়তান লোকের কুনজর ছিল তার ওপর। এদিকে কর্তাবাবুর পিতামহ দর্পনারায়ণের সাথে ধীরে ধীরে প্রেমের বাঁধনে আবদ্ধ হন রোকেয়া বিবি। গ্রামের নিন্দুক শয়তান লোকেরা তা মেনে নিতে না পেরে দর্পনারায়ণের পিতা জমিদার ভানুশঙ্করকে সব জানায়, যদিও তাতে চিড়ে ভেজে না। জমিদার বাবুর প্রথমে আপত্তি থাকলেও পরে ছেলের খুশির জন্য মেনে নেন। ফাল্গুনের এক তিথিতে পুরোহিত মশাইয়ের তত্ত্বাবধানে খুব ধুমধাম করে ছেলের বিয়ে দেন জমিদার বাবু। এরপর মাস 6 খুব সুখে স্বাচ্ছন্দ্যে কাটে। এদিকে শীতের মৌসুমে প্রায় দক্ষিণ রায় অর্থাৎ বাঘ হানা দিতেও গ্রামে, কিন্তু সেবার যেন একটু বেশি হচ্ছিল। প্রায় প্রতি রাতে কোনো না কোনো বাড়ি থেকে গরু ছাগল উধাও হয়ে যাচ্ছিল। এদিকে স্বামী শ্বশুর মশাইকে দুশ্চিন্তায় দেখে শান্তির জন্য এক ধরনের বিশেষ ব্রত রাখেন রোকেয়া বিবি, এবং সেই মতো সে প্রতিদিন বনবিবির কাছে যেতেন। সেরকমই এক সন্ধ্যায় তিনি মন্দিরের দিকে যাচ্ছিলেন। এমন সময় স্বয়ং বিপদকে দেখে কয়েক মুহূর্তে স্তম্ভিত হয়ে যান। সম্বিত ফিরতে চিৎকার করে ওঠেন, দেখেন তার থেকে মাত্র কয়েক হাত দূরে বাঘ একটি ছাগলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ডোরাকারার আতঙ্কে হলুদ চোখের উজ্জ্বলতা যেন সাক্ষাৎ মৃত্যু। হাতে আগুনের শিখা দেখে বাঘটা সেই মুহূর্তে তার শিকার ছেড়ে অন্ধকার ঝোপের আড়ালে গা ঢাকা দেয়। দুঃখে কষ্টে কেঁদে উঠে ছুটে যান সেই মৃত ছাগলটির দিকে, রক্তমাখা দেহটিকে বুকে জড়িয়ে ধরেন। এদিকে ঠিক সেই মুহূর্তে গ্রামের কয়েকজন তাকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে, হায় হায়, ডাইনিতে সব শেষ করে দিল। সেই চিৎকারে গ্রামের লোকজন সহ কয়েকটা বখাটে যুবকও ছুটে আসে, যাদের
যাদের আগে থেকেই কুনজর ছিল রোকেয়া বিবির ওপর, তারা সঙ্গে সঙ্গে লাঠি বল্লম দিয়ে রোকেয়া বিবিকে ঘিরে ফেলে এবং চিৎকার করে বলতে থাকে, আমরা আগেই বলেছিলাম যে এটা একটা ডাইনি। তখন কেউ বিশ্বাস করেনি, এখন নিজের চোখে দেখো। বিধর্মীতে বিয়ে করা যে অন্যায়, এখন তার ফল ভোগ করো। ওকে এখন ছেড়ে দিলে সমস্ত গ্রাম একদিন খেয়ে শেষ করে ফেলবে। মারো ওকে, মারো। এই বলে মারতে যেতে কয়েকজন বয়স্ক লোক বাধা দেয় এবং বলে যে ওকে বেঁধে জমিদার বাবুর কাছে নিয়ে যেতে। ওনার বাড়ির পুত্রবধূ উনিই বিচার করবেন। রোকেয়া বিবি পরিস্থিতির আকস্মিকতায় এতটাই চমকে গিয়েছিলেন যে মুখে কিছু বলতে পারছিলেন না, খালি দু চোখে বয়ে মনের গহীনে জমানো ঘৃণা, ধিক্কার গলিত লাভার মতো গড়িয়ে পড়ছিল। সেই অন্যায়ের প্রতিবাদের যে ক্ষীণ আশাটুকু ছিল, সেই আশাটুকুও সেই রাতে জমিদার বাবুর চণ্ডী মণ্ডপের মন্দিরের এক নিষ্পাপ ধাতব প্রতিমার সামনে নৃশংস নির্লজ্জ সমাজের হাতে নৃশংসভাবে নির্যাতিত হয়। যখন সব শুনেও তার স্বামী দর্পনারায়ণ নির্বাক থেকে গ্রামের লোকদের সম্মতি জানায়। জমিদার ভানুশঙ্কর বাবুর নির্দেশে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার আদেশেও দর্পনারায়ণ চুপ থাকেন। বিশ্বাসের বলি হবার পর রোকেয়া বিবি হয়তো আর বেঁচে থাকতে চাননি, তাই সেদিন চুপ থেকে সব অন্যায় মেনে নিয়ে নিয়তির দিকে এগিয়ে যান। মশাল হাতে গ্রামের লোকেরা তাকে মারতে মারতে শ্মশানের কাছে নিয়ে গিয়ে সেই নিম গাছটির সাথে বেঁধে জ্যান্ত আগুন লাগিয়ে দেয়। দুঃখ, ক্রোধ ও বিশ্বাসঘাতকতার বেদনা জড়ানো চিৎকার জ্বলন্ত আগুনে তখনও ক্ষীণ বাকি। এদিকে এমন সময় গ্রামের অপর প্রান্তে মহিলাদের চিৎকার হট্টগোল শোনা যায়। সবাই মিলে সেখানে গিয়ে জানতে পারে এক লেঠেলের 5 বছরের একমাত্র ছেলেকে দক্ষিণ রায় টেনে নিয়ে গেছে। এ কোনো ডাইনি না, এ সত্যিই বাঘের কাজ। যতক্ষণে দর্পনারায়ণ সহ সবার ভুল ভাঙে, ততক্ষণে শ্মশানতলায় সব ছাই। এরপর হপ্তা দুয়েক বাদে প্রায়শ্চিত্তের তাগিদে জমিদার ভানুশঙ্কর 7 গ্রামের মানুষকে নেমন্তন্ন করে শ্রাদ্ধের আয়োজন করেন। দর্পনারায়ণ পিণ্ড দিতে যাবেন, এমন সময় অগ্নিশিখার মতো পুরোহিত মশাইয়ের সেখানে হাজির হন। ক্রোধে আক্রোশে নিজের পৈতে তুলে ধরে চিৎকার করে অভিশাপ দেন, তোরা যেভাবে আমার মেয়েকে ও তার ভেতর বেড়ে ওঠা নবভ্রূণকে জীবন্ত জ্বালিয়ে হত্যা করেছিস, আমি নিত্যানন্দ পুরোহিত যদি সারা জীবন নিষ্ঠার সহিত নিঃস্বার্থভাবে বনবিবির আরাধনা করে থাকি, তাহলে এই বংশের পরবর্তী বংশধরেরা নির্মমভাবে প্রকৃতির হাতে বলি হবে। এই বলে শ্রাদ্ধের অগ্নিকুণ্ডের দিকে থুতু ছুঁড়ে চলে যান। আসলে পরবর্তীতে জমিদার বাড়ির অন্দরমহলের দাসীদের কাছ থেকে জানা যায় রোকেয়া বিবি মারা যাওয়ার আগে 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গ্রামের সমস্যা মিটে গেলে তিনি নিজেই স্বামীকে জানাবেন, এমনটাই দাসীদের জানিয়ে ব্যাপারটা গোপন রাখতে বলেছিলেন। কিছুদিন পর জঙ্গলে ঢোকার মুখে ভাঙা কুয়োয় পুরোহিতের পচাগলা দেহ পাওয়া যায়। এরপর বেশ কয়েক বছর কেটে যায়। জমিদার বাবু আবার ছেলের বিয়ে দেন। দর্পনারায়ণের 2 ছেলে হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে 2 ছেলেই 3 বছর ও 5 বছরের মাথায় যথাক্রমে জলে ডুবে ও দক্ষিণ রায়ের পেটে চলে যায়। পরবর্তীতে জমিদারবাবু কাশী থেকে এক অঘরীকে নিয়ে এসে কিছু উপাচার করান এবং তার ফলে দর্পনারায়ণের 3য় সন্তান আমাদের কর্তামশাইয়ের বাবা জমিদার ভানুপ্রসাদ বেঁচে যান। কিন্তু সেই অঘরী যাওয়া আগে বলে গিয়েছিল যে পরবর্তী বংশধরদের কেউ যদি ভুলেও সেই শ্মশানে পা রাখে, তবে তার উপর কাল নেমে আসবে, কেউ বাঁচাতে পারবে না। সেই ভুলের খেসারত গুনছে আমাদের রাজীব দাদাবাবু। বলা শেষ করে রঘুর ঢোক গিলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সাব্বিরজি কিছুটা আন্দাজ করে নিশ্চুপভাবে মাথা নেড়ে তারপর ফেরার সাইকেল ঘোরালেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সাব্বিরজি আসতেই দেখেন জিয়াউদ্দিন সাহেব চিন্তিত মুখে পায়চারি করছেন। সাব্বিরজি কিছু বলতে যাবেন, তার আগে জিয়াউদ্দিন সাহেব বললেন, সাব্বির, তুমিও জানো ইন্তেকালের পরে কোনো রুহু প্রতিশোধ নিতে এই দুনিয়ায় থাকে না, আর উনি তো একজন পিরানি ছিলেন। তুমি যাকে দেখেছ সেটি যে একটি শয়তান জিন, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ, অসুবিধা হয়নি। আজ কিছু একটা ঘটবে, তুমি সজাগ থেকো, আমি সময় মতো উপস্থিত থাকবো। এই বলে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হলেন। একটা অস্বস্তিকর গুমট সমগ্র পরিবেশটাকে আবদ্ধ করে রেখেছিল। সন্ধ্যায় মান ভেঙে প্রকৃতি যেন কোনো কিছুর বিষাদে মেঘের বুক চিরে অঝরে ঝরতে লাগলো। রাতে তেমন কিছু খেলো না সাব্বিরজি। এক অজানা আতঙ্কে মন অস্থির ছিল। বৃষ্টিটা একটু ধরলেও মেঘের হুঙ্কার তখনও কমেনি। মাঝে মাঝে বজ্র বিদ্যুৎ সহ গর্জে উঠছে। ঘুমটা কোনোভাবেই আসছিল না। আন্দাজ রাত তখন গভীর। ঘরের মধ্যে
পায়চারি করতে করতে আকাশের বিদ্যুৎ ঝলকানিতে জানলার ওপাশে কিছু একটা দেখে চমকে যান সাব্বির। এ কি, এই যে রাজীব, কিন্তু ও হঠাৎ এত রাতে বৃষ্টিতে জল কাদায় ছুটে কোথায় যাচ্ছে? রাজীব, রাজীব, রাজীব দাঁড়া, রাজীব যাস নে, বাইরে ভয়ঙ্কর বিপদ রাজীব। বলতে বলতে সাব্বির জি তসবিটা হাতে পাকিয়ে ঘর থেকে বেরিয়ে রাজীবের পিছু নেন। এই রাতে যে এক ভয়ঙ্কর বিভৎস পৈশাচিকতার সাক্ষী হতে চলেছে সেই বিষয়ে সাব্বির জি ততটা আঁচ করতে পারেননি। জল কাদা রাস্তা, চারিদিক অন্ধকারের চাদরে মোড়ানো, অদৃশ্য সামনে হেঁটে যাওয়া ছপ ছপ শব্দকে অনুসরণ করতে করতে সাব্বির জিও এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎই সেই মাংস পচা দুর্গন্ধটা আবারও সাব্বির জির নাকে বাঁধল। সেই সঙ্গে সমগ্র পরিবেশটাকেও কাঁপিয়ে খিলখিলিয়ে পৈশাচিক হাসিটা যেন বুকে ছ্যাদ করে লাগলো। সাব্বির জি এক মনে সূরা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছিলেন। এমনভাবে কতক্ষণ চলেছেন খেয়াল নেই। ভ্রমটা কাটলো দেয়ালের মতো কোনো এক কিছুতে ধাক্কা খেয়ে। এ কি, জঙ্গলে দেওয়াল আসবে কোত্থেকে? সঙ্গে সঙ্গে স্বপ্নে দেখা দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল। এই যে স্বপ্নে দেখা সেই কুয়ো, তবে কি রাজীব?